আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো, তাই তো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, নূরা, ফাতেমা, নিঝুম, জারিন, কাসফিয়া, নাহিদ, আবিদ, লিং- লিংকন, ইরফান, ঐশ্বর্য, খাদিজা, নুরুজ্জামান, নাহিদ, তনু। ওকে, অনেকেই আছে আমাদের সাথে। হ্যাঁ, না, প্র্যাকটিস বুক ডাউনলোড করার তো আমরা লিংক দিব গ্রুপে। হ্যাঁ, তোমার ডাউনলোড করে ফেলতে পারবা, ওটা টেনশন করো না। কিন্তু কিন্তু যেটা ডাউনলোড করবা সেখানে কিন্তু অ্যান্সার গুলো থাকবে না। তার মানে সেখানে শুধু কোশ্চেন গুলো থাকবে। ঠিক আছে, ওই কোশ্চেনে অ্যান্সার আবার দেখতে হবে অ্যাপ থেকে। মানে প্র্যাকটিস বুক যে জিনিসটাকে বলে আসলে, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, অ্যান্সার মিলে নিবা অ্যাপ থেকে। ঠিক আছে, ওকে। ইন্টার 27 ব্যাচ আমরা আজকে শুরু করব ত্রিকোণমিতির সপ্তম অধ্যায়। আমরা এর আগে দুইটা ক্লাসে চ্যাপ্টার 6 পড়ছি, ত্রিকোণমিতিক অনুপাত। ওইটা অনেকটা আমাদের 9-10 এর সাথে মিলে গেছিল এবং ওইখান থেকে আমরা কিছু টপিক দেখছি। খুব বেশি যে ইম্পর্টেন্ট ছিল তা কিন্তু না। আজকে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 7 এর প্রথম অধ্যায়টা। ঠিক আছে, 7.1। তুমি যেই বই ফলো করো না কেন কোনো সমস্যা নাই, সকল বই থেকে যত টাইপ আছে ভাইয়া সব টাইপের অঙ্ক দেখাই দিব। ঠিক আছে, সো কোনো টেনশন নিও না। তোমরা খালি আমার ক্লাসের টাইপ গুলা বুঝে যাও যে কি কি টাইপের অঙ্ক থাকতে পারে। ঠিক আছে, তো এরপর তুমি যেই বই ফলো করো, তুমি কেতাব স্যারের বই ফলো করো, এসইউএম স্যারের বই ফলো করো, অক্ষর প্রকাশনী বই ফলো করো, অথবা তুমি যেই বই ফলো করো না কেন, তুমি সেখান থেকে এই প্রথম চ্যাপ্টারটা পেরে যাবা। ঠিক আছে, ওকে। সো আজকে থেকে আমাদের 7 নাম্বার চ্যাপ্টারটা শুরু হচ্ছে। এই 7 নাম্বার চ্যাপ্টারের নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, কমেন্ট করেন না, কমেন্ট করার কোনো দরকার নেই। আমি যখন কোনো কিছু জিজ্ঞেস করব তখন কমেন্টে জানাবেন। ঠিক আছে, এখন থেকে আমরা সিরিয়াসলি পড়াশোনা করব। যদিও আজকে অধ্যায়টা ঠিক একইভাবে 9-10 এর সাথে মিলে যায়, অনেক কিছু 9-10 এর সাথে মিলে যাবে। তার মানে আজকে যে অধ্যায়টা 7.1, এইটাও তোমাদের জন্য একদম নতুন না। তার মানে তোমাদের জন্য একদম নতুন হবে 7.2 থেকে। ঠিক আছে, 7.2 থেকে ইনশাল্লাহ তোমাদের জন্য একদম নতুন হবে। হ্যাঁ, অনিম বলছে যে ও ত্রিকোণমিতির বস হবে, ইনশাল্লাহ বস হয়ে যাবা। আর ত্রিকোণমিতির সকল সূত্র আমি একসাথে তোমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে দিয়ে দিছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে রাখবা। ওই জিনিসটা পারলে প্রিন্ট আউট করে তোমার পড়ার টেবিলের সামনে টানায় রাখবা। ঠিক আছে, ওকে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এনামুল ইসলাম রেহান ভাইয়া। পড়ালেখা করেছি বুয়েট থেকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। সো এই যে ত্রিকোণমিতির যত সূত্র আছে, এই যে ত্রিকোণমিতির সকল সূত্র একসাথে পেয়ে যাবা এই লিংকে। এই লিংক তুমি যদি টাইপ করো গুগল ক্রোম অথবা যে কোনো ওয়েব ব্রাউজারে, সেখান থেকে তুমি এই লিংকে গেলে তুমি কিন্তু ত্রিকোণমিতির সকল সূত্র একসাথে পেয়ে যাবা। মানে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবা। শুধু যে এই পিডিএফ তা না, সরলরেখার সকল সূত্র, তারপর ম্যাট্রিক্সের সকল প্রকারভেদ, এরকম অনেকগুলা ফ্রি কন্টেন্ট আমরা ওইখানে দিয়ে রাখছি। আর এই লিংক আমি তোমাদের সাথে ফেসবুক গ্রুপে শেয়ার করছি। সো আজকে যে পোস্ট আমি করছিলাম সেই পোস্টের নিচে দেখবা আমি এই কমেন্ট সেকশনে এই লিংকটা দিয়ে দিছি, অথবা তোমরা টাইপ করেও লিখতে পারো। হ্যাঁ, শিখো.io/pdf, শিখো.io/pdf। ঠিক আছে, হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় শেষ। ষষ্ঠ অধ্যায় আমরা সব পড়ে ফেলছি। ষষ্ঠ অধ্যায় অত ইম্পর্টেন্ট কিছু না, যতগুলো টাইপ ছিল সব দেখায় ফেলছি। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় শেষ। আজকে আমরা শুরু করব সপ্তম অধ্যায়। ঠিক আছে, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় যে আজকে আমরা দেখবো সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা 7.1। এইটাও তোমাদের 9-10 এর সাথে মিলে যাবে। ষষ্ঠ অধ্যায় যেভাবে 9-10 এর সাথে মিলছে, 7.1টাও পুরোপুরি 9-10 এর সাথে মিলে যাবে। হ্যাঁ, সিস্টেক প্রকাশনী বই পড়লেও হবে। ওকে, প্র্যাকটিস বুক দেখো, ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় দুইটা মিলে একটা প্র্যাকটিস বুক দেওয়া হয়েছে। চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 দুইটা মিলে, মানে টোটাল ত্রিকোণমিতির উপর একটা প্র্যাকটিস বুক। মানে এই প্র্যাকটিস বুকে চ্যাপ্টার 6ও আছে, চ্যাপ্টার 7ও আছে, দুইটা একসাথে। এটা কোথায় পাবা? অলরেডি অ্যাপে চলে আসছে। অলরেডি প্র্যাকটিস বুক আমাদের অ্যাপে চলে আসছে। সো অ্যাপে চলে যাবা, অ্যাপে একদম নিচে এই চ্যাপ্টারটার মধ্যে ঢুকবা। এই চ্যাপ্টারটা একদম নিচে দেখবা পিডিএফ সেকশন, পিডিএফ লেখা আছে। ওইখানে ক্লিক করলে তুমি প্র্যাকটিস বুকটা দেখতে পাবা। ঠিক আছে, সো এই প্র্যাকটিস বুকে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 দুইটা একসাথে দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, চ্যাপ্টার 6 9-10 এর সাথে মিলবে। ওটা না করলেও তুমি আজকে চ্যাপ্টারটা করতে পারবা, কোনো টেনশন নাই। যারা আগের ক্লাসগুলো করো নাই কোনো সমস্যা নেই, আজকে থেকে শুরু করো। ইভেন আজকের চ্যাপ্টারটাও তোমার 9-10 এর সাথে মিলে যাবে। ঠিক আছে,
যাদের এসএসসি তে হায়ার ম্যাথ ছিল না তারা পারবো? হ্যাঁ, অবশ্যই পারবা। কেন পারবা না? কারণ আমি তো সব টপিক বলে দিছি। আগের দিনও বলে দিছি, আজকেও ব্যাখ্যা করে বলবো। না, অ্যাপ থেকে তুমি এগুলা ডাউনলোড করতে পারবা না। প্র্যাকটিস বুক ডাউনলোড করার জন্য ফেসবুক গ্রুপে আলাদা লিংক দিব আমি। ঠিক আছে? ফেসবুক গ্রুপে আলাদা লিংক দেওয়া হবে। অ্যাপ থেকে তুমি এগুলা ডাউনলোড করতে পারবা না। ঠিক আছে? ওকে। সো আজকে দেখবো হচ্ছে আমরা মেইনলি কি দেখবো বলতো? চ্যাপ্টার 7.1। চ্যাপ্টার 7.1 দেখবো। কিসের সাথে মিলে? সেই 9-10 এর জিনিসের সাথে মিলে। 9-10 এর জিনিসের সাথে মিলে। ঠিক আছে? তাই এবার বলছে ক্লাস টেস্টে চ্যাপ্টার 6 দিছে। চ্যাপ্টার 6 এ তো কিছু নাই। চ্যাপ্টার 6 ইজি। চ্যাপ্টার 6 খুবই ইজি। ওকে। আরাফাত বলছে আমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে তালবাগানের সামনে। আমি জিজ্ঞেস করতে পারো যে তালবাগানটা কোথায়? তালবাগানটা হচ্ছে আমার বাড়ির ঠিক পিছনে। আর আমার বাড়ি কোথায়? তালবাগানের সামনে। তালবাগান কোথায়? আমার বাড়ির পিছনে। একদম সহজ ঠিকানা। চিনছো না? চিনছো? না, এক ক্লাসে শেষ হয়নি, ওটা আমরা 2 ক্লাসে শেষ করছি, যদিও ওটা আসলে এত ছোট চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 6 এক ক্লাসে শেষ করাই উচিত ছিল। ওকে, ফার্স্টে আসো ত্রিকোণমিতি। এই জিনিসটা আবারও দেখাইছে এখানে, এটা কোনো দরকার নাই, এটা তোমরা অলরেডি জানো। সেটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক পজিটিভ। লেখার দরকার নাই, এত লেখো না। লাইফ ক্লাসে এত বেশি লেখো না। যখন আমরা অঙ্ক করব শুধু অঙ্কগুলো সলভ করবা। ঠিক আছে? আর বাকি জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখবা। বুঝতে পারছো? তাইলে হবে। এটা লেখার দরকার নেই। এটা জানো কিনা তুমি জাস্ট বলো হ্যাঁ বা না, জানি কিনা। হ্যাঁ, ফার্স্টেরটাতে সবগুলা পজিটিভ। এখানে কি সাইন আর কোসেক পজিটিভ, ট্যান কট পজিটিভ, কজ আর সেক পজিটিভ। মনে রাখার সিস্টেম কি? অল স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে সাইন, সাইনের উল্টা হচ্ছে কোসেক। অল স্টুডেন্টস টেক কেয়ার, অল স্টুডেন্টস টেক কেয়ার। সবাই নিজ নিজ যত্ন রাখবা। এটা হলো মনে রাখার সিস্টেম। এখানে অল পজিটিভ, স্টুডেন্ট মানে সাইন আর কোসেক পজিটিভ, টেক মানে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, কেয়ার মানে হচ্ছে কজ আর সেক পজিটিভ। ঠিক আছে? হ্যাঁ। নেক্সট, সাইন, ট্যান, কোসেক, কট, এই চারজন মাইনাস খাইতে পারে না। মাইনাস খাইতে পারে 2 জন, সেক এবং কজ। সেকের ভিতর মাইনাস থিটা দিলে মাইনাস গায়েব হয়ে যাবে, কজের ভিতর মাইনাস দিলে মাইনাস গায়েব হয়ে যাবে, বাকি জায়গায় মাইনাস দিলে সেই মাইনাসটা সামনে চলে আসবে। কেন? কেন? খুবই ইজি। না, লেখার দরকার, এগুলো লেখো না। আরে বাবা, এত পাগল হয়েও না যে ভাইয়া লিখবো লিখবো না, লেখো না। এগুলো বুঝো, এগুলো বাচ্চাদের জিনিস। 9-10 ছিল, আমরা একটু রিভিশন দিচ্ছি। এখন বলো কেন? সো গত ক্লাসে আমি পড়াইছি, একদম প্রথম ক্লাসে আমি পড়াইছি যে আমাদের থিটা পজিটিভ হয় কখন? যখন সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। থিটা নেগেটিভ হয় কখন? যখন সে ক্লকওয়াইজ ঘুরে, মানে নিচের দিকে ঘুরে। তাহলে যখন থিটা পজিটিভ তখন সে উপরের দিকে যাচ্ছে, আর যখন থিটা নেগেটিভ তখন সে নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে? উপরের দিকে গেলে ফার্স্ট কোয়াড্রেন্ট, নিচের দিকে গেলে ফোর্থ কোয়াড্রেন্ট। এখন দেখো ফোর্থ কোয়াড্রেন্টে, এই যে 4 নাম্বার ফোর্থ কোয়াড্রেন্ট, এই 4 নাম্বার কোয়াড্রেন্টে পজিটিভ ছিল কে? 4 নাম্বার কোয়াড্রেন্টে পজিটিভ ছিল কে? কজ এবং সেক। এজন্যই ওরা পজিটিভ হয়। এই 4 নাম্বার কোয়াড্রেন্টে বাকি সবাই কি হবে? বাকি সবাই নেগেটিভ হবে। এই 4 নাম্বার কোয়াড্রেন্টে যারা পজিটিভ তারাই মাইনাসটা খেয়ে ফেলতে পারবে। কেন? কারণ এটা ওদের ঘর। এই যে আমি একটু আগে দেখছি, এই যে কজ আর সেক, কজ এবং সেক, তাই না? সো কজ আর সেক হচ্ছে পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ হবে। বুঝতে পারছি? সোজা বাংলায় বললে কজ আর সেক মাইনাস খেয়ে ফেলবে, বাকিদের সামনে মাইনাস চলে আসবে। কেউ যদি জিজ্ঞেস করে যে কেন, তুমি বলবা যে ভাই মাইনাস থিটা মানে কি? মাইনাস থিটা মানে নিচের দিকে আসছে, ক্লকওয়াইজ ঘুরবে। আর নিচের দিকে কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? কজ এবং সেক, এই দুজন হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। এজন্যই ওরা পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ হয়। ঠিক আছে?
এই যে ও বলছে ভাই ম্যাথ করান, এই যে ম্যাথ দেখো 7.1 চ্যাপ্টার 7.1 এ ফালতু ম্যাথ, এগুলা বাচ্চাদের ম্যাথ, এগুলা যদি এমসিকিউতে আসতে পারে হাইয়েস্ট, তোমাদের হাইয়েস্ট আসতে পারে এমসিকিউতে, আসলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। আর ভাঙানোর নিয়ম তো জানো, আশা করি জানো কিনা? হ্যাঁ ভাঙানোর নিয়ম জানো না? সাইন 675 ভাঙবো কিভাবে? ফার্স্টে দেখবা 675 এর মধ্যে 90 কয়বার যায়, 90 কয়বার যায়, 675 এর মধ্যে 90 কয়বার যায়? 7 নং 63, 7 নং 63 7 বার যায়, 7 নং 63। ঠিক আছে, তার মানে 675 এর মধ্যে 90 যায় হচ্ছে 7 নং 63, তার মানে 630 পর্যন্ত 90 যাবে, তাহলে বাকি থাকে কত? বিয়োগ দাও, 7 বার 90 হলে বাকি থাকে কত? 5, 7 থেকে 3 গেলে 4, 45 বাকি থাকে, তাহলে এখানে হবে 45। ওকে, ছোটবেলায় শিখছি এখানে বিজোড় গুণিতক হইলে চেঞ্জ হবে, বিজোড় হইলে চেঞ্জ হবে, জোড় হইলে চেঞ্জ হবে না। আমাদের এইটা যদি বিজোড় হয়, বিজোড় হইলে চেঞ্জ হবে, বিজোড় হইলে চেঞ্জ হবে, আর যদি জোড় হয় তাহলে আনচেঞ্জড, মানে চেঞ্জ হবে না, অনুপাত যা আছে তাই বসবে, তার মানে সাইন সাইন বসবে যদি জোড় হইতো, কিন্তু এটা বিজোড়, বিজোড় হইলে সাইন হয়ে যাবে কজ। শেষ, এইটুকু কাজ শেষ। সাথে কে আছে? 45, এই 45 বসে যাবে। আবার বলি, 90 এর সাথে দেখবা জোড় না বিজোড়, সেই অনুযায়ী তুমি চেঞ্জ করবা, আর সাথে যে আছে সেটা বসে যাবে। এরপরে হিসাব করবা কোয়াড্রেন্ট, এরপরে হিসাব করবা কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্টে পড়ছে ভাই? 7 বার 90, এই যে একবার 90 হলো এখানে, একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 7 বার 90 হলো এখানে, 7 বার 90 এর সাথে যোগ 45 এই জায়গায়, তার মানে সেটা ফোর্থ কোয়াড্রেন্টে। আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হলো নেগেটিভ, এই যে মাইনাস চলে আসবে না, কস দেখবো না, প্রথমে যেটা ছিল প্রশ্নে যেটা ছিল সেটা দেখবা। ফোর্থ কোয়াড্রেন্টে প্রশ্নেরটা কি? প্রশ্ন হচ্ছে সাইন, সাইন কি? নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে এটা মাইনাস চলে আসবে। ওকে, আজ cos 45 এর মান হচ্ছে 1/√2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ, ফালতু অঙ্ক। ঠিক আছে, যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটর নাই, তখন এসব অঙ্ক আসলে এরকম ভেঙে মুখে মুখে করতে হয়। বুঝতে পারছি? ও বলছে কঠিন ম্যাথ করান, না কঠিন ম্যাথ নাই, এই পৃথিবীতে কঠিন ম্যাথ নাই। তুমি বিশ্বাস হচ্ছে না? অঙ্ক করতে থাকো, আমার সাথে অঙ্ক করতে থাকো, দেখো সব ম্যাথ সহজ, ফালতু ম্যাথ। ওকে, সেক মাইনাস 2580, প্রথমেই সেক মাইনাস খেয়ে ফেলতে পারবে, তাহলে ভিতরে মাইনাস চলে গেল। এবার 2580 মধ্যে কয়বার যায়? 90 কয়বার যায়? 90 কয়বার যায়? 2580 মধ্যে 90 কয়বার যায়? তাহলে 90 যদি 90 20 বার গেলে কত হয়? 0 0 9 দুগুণে 18, 1800। আর 90 যদি 30 বার হয়, 30 বার হইলে 0 0 3 নং 27, 2700। তাহলে 2700 হয়েছে, কিন্তু এখানে 2580, তাহলে আমি যদি 30টা, তাহলে এখান থেকে একটা 90 কমায় দিই, একটা 90 কমায় দিলে হচ্ছে 2610। আমি যদি আরো একটা 90 কমাই তাহলে হচ্ছে 2510 20, 2520, তাহলে 28টা, তাহলে 28টা 90, 28টা 90 যাবে। আমরা যদি এখন ক্যালকুলেটরে হিসাব করি যে 28টা 90, 28 ইন্টু 90 কত আসে? হ্যাঁ 2520 আসে। দেখছো 28টা 90 এ 2520 আসে। কেমনে মুখে মুখে হিসাব করবা সেটাও দেখাই দিলাম। ঠিক আছে, ঢাকা ভার্সিটিতে ক্যালকুলেটর নাই, মুখে মুখে হিসাব করতে হবে। সো 28টা 90, কয়টা 90? 28টা 90, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে কত? 80 আর 20, 60, 60 বাকি থাকে, তাহলে এখানে হবে 60। শেষ, অঙ্ক শেষ, সোনার বাংলাদেশ। এটা কি জোর না বিজোর? ভাইয়া জোর, জোর হইলে সেক কি হবে? আনচেঞ্জড, আনচেঞ্জড, জোর জোর হইলে চেঞ্জ হয় না। এরপর 60, 60 কি হবে? থেকে যাবে। এরপর কি দেখবো? কোয়াড্রেন্ট। এরপর কি দেখবো? কোয়াড্রেন্ট, যে কোথায় পড়ছে, কোথায় পড়ছে সেটা দেখবো।
28টা 90 দেখো 4টা 90 হলে এখানে একবার ঘুরে আসে, 4টা 90 একবার ঘুরে আসে। 8 12 16 20 24 28 এই পর্যন্ত হলো 28, এই পর্যন্ত হলো 28, তার সাথে 60 যোগ করলে ফার্স্ট কোয়াড্রেন্ট সবাই পজিটিভ। ওকে, sec 60 মান মনে থাকে না, তাহলে মনে রাখতে হবে cos 60 উল্টা, cos 60 হচ্ছে হাফ, sec 60 হচ্ছে 2। এটা হচ্ছে অ্যান্সার। ফালতু অঙ্ক। তাহলে 1 ডিভাইডেড বাই cos 2580 ক্যালকুলেটরে দিয়ে দিল, আমাদের অ্যান্সার দেখায় দিত। ঠিক আছে, ক্যালকুলেটরে দিয়ে দিবা, যদি স্কুল কলেজে আসলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। কেন? কারণ এটা লিখিততে আসবে না। যদি লিখিততে আসে তাহলে পরীক্ষা হলে 5 মিনিট হাইসা নিবা যে এই ফালতু অঙ্ক লিখিততে দিছে, হাসবা, প্রশ্ন দেখে হাসবা যে ফালতু অঙ্ক, পাশে বন্ধুর দিকে তাকায় হাসবা যে ফালতু অঙ্ক দিছে দোস্ত। বুঝতে পারছো? বন্ধু কনফিউজ হবে যে হ্যাঁ আমি পারতাছি না, ওই দেখি হাসে এক ফালতু অঙ্ক, বুঝছো, আসলেই ফালতু অঙ্ক। ঠিক আছে, নেক্সট। কট মাইনাস খেতে পারে না, মাইনাস সামনে চলে আসবে। 1530 কি হিসাব করব? 90 কয়বার যায়? ঠিক আছে, 90 কয়বার যায়? তাহলে 1530 10 বার হইলে 900, আমরা 90 কয়বার যায় হিসাব করি, 90 ইন্টু ধরো 14 1200, না আরো বেশি, তাহলে 18 বার দিলে 1600, ওরে বাবা বেশি হয়ে গেছে। 17 বার দিলে 1530, আল্লাহ 17 বার ডাইরেক্ট মিলে গেছে। কট 17 ইন্টু 90, কিছু বাকি নাই, কিছু বাকি না থাকলে 0 ডিগ্রি, কিছু বাকি না থাকলে 0 ডিগ্রি, তাই না? কিছু বাকি নাই, 17 বার মিলে গেছে। ওকে, এই মাইনাসটা কিন্তু যে উপরে মাইনাস থেকে আসছে, এখন 17 হইলে কট হয়ে যাবে tan, কারণ এটা বিজোড় হইলে চেঞ্জ হবে। এখানে কত? 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি। এখন tan 0 এর মান কত? 0। ওটা পজিটিভ না নেগেটিভ ডাজন্ট ম্যাটার, তাহলে আর দেখার দরকার নাই, কোয়াড্রেন্ট দেখার দরকার নাই, পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে হাসিন, সবার কমেন্ট দেখতে পাই, কিন্তু সবার কমেন্ট পড়তে গেলে এই ক্লাসের নাম চেঞ্জ করে ফেলতে হবে। কি নাম দিতে হবে? নাম দিতে হবে এসো কমেন্ট পড়ি। ঠিক আছে, সো তোমার মনে যে প্রশ্ন সব তুমি অ্যান্সার পেয়ে যাবা, ধৈর্য ধরো। ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন ছিল যে হুবহু মিলে গেলে কি করব? এই যে হুবহু মিলে গেলে শূন্য দিয়ে দিবা, একদম হুবহু মিলে গেছে। 17 ইন্টু 90 মানে 1530, শূন্য দিয়ে দিবা, শূন্য বসে যাবে, tan 0 মান বসায় দিবা। এখানে কোয়াড্রেন্ট হিসাব করার দরকার নাই, কেন? কারণ ভ্যালু 0, 0 সাথে পজিটিভ নেগেটিভ ডাজন্ট ম্যাটার। ওকে, রাজশাহী বোর্ডের প্রশ্ন দেখো, রাজশাহী বোর্ড 2023 সালে এই প্রশ্নটা আসছিল। ওরে বাবা, π/2 মানে কি? π/2 মানে 90, 90 সাথে কি আছে এখানে? বিজোড় গুণিতক হইলে tan কি হয়ে যাবে? কট, tan হয়ে যাবে কট, সাথে কি আছে? π/6 বসে যাবে, তাই না? 90 π/2 মানে 90 বিজোড় গুণিতক হলে চেঞ্জ হয়, π/6 বসে যাবে। এবার কোয়াড্রেন্ট হিসাব করো বাবা, ফালতু জিনিস। 19 বার π/2 মানে 19টা 90, তাই যে 4 8 12 16, এরপর এখানে হচ্ছে 17 18 19 মানে এই জায়গায়, সেখান থেকে আবার বিয়োগ π/6, বিয়োগ মানে পিছনে আসবে। এবার কিন্তু পিছনে আসছে, পিছনে মানে কোথায়? থার্ড কোয়াড্রেন্টের tan পজিটিভ, ওকে। π/6 এটা আমরা আগেই বলছিলাম, মনে রাখো, অনেকে মনে থাকে না, তাদের জন্য যে শর্টকাট ভাইয়া আগেই বলছি, সেটা হচ্ছে π/6, পাই এর নিচে 6 থাকলে সেটা 30 ডিগ্রি, আর পাই এর নিচে 3 থাকলে সেটা 60 ডিগ্রি, উল্টাটা। এটা দিয়ে মনে রাখবা, আমি ওইভাবে মনে রাখতাম, 6 থাকলে 3 আর 3 থাকলে 6, তাহলে π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে cot 30 মান কত? cot 30 মান হচ্ছে ভাইয়া √3, এই মান মনে রাখতে হবে, cot 30 মান হচ্ছে √3। ঠিক আছে, cot 30 মান হচ্ছে √3। ওকে, মাইনাসকে প্লাস বললাম কেন? না, মাইনাস দিয়ে তো তুমি পজিশন বুঝাইছে, এই মাইনাসের জন্য তো এখানে প্লাস আসে নাই, এই প্লাসটা আসছে কোথায় অবস্থিত সেটার উপর ডিপেন্ড করে,
তাই না? সো 19 বার ঘুরে আমরা এখানে পাইছি 19 বার, সেখান থেকে মাইনাস, মাইনাস মানে পিছনে আসা, সামনে যাবে না। প্লাস মানে হলো সামনে যাবে, মাইনাস মানে পিছনে আসবে। তো পিছনে আইসা এই যে থার্ড কোয়াড্রেন্ট, আর থার্ড কোয়াড্রেন্টের ট্যান হলো পজিটিভ, এজন্য পজিটিভ বসছে, বুঝছো? এই যে দেখো, এখন দেখো এন এর মান এত, এখন এন এর মান কত সেটা বলে নাই, এন এর মান বলছে জেড। জেড মানে কি? জেড মানে হলো আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা, পজিটিভ নেগেটিভ জোড় বিজোড় যে কোনোটা হইতে পারে, আমি শিওর না, ঠিক আছে? তাহলে যে কোনোটাই হইতে পারে, তার মানে এখানে আমাদের দুইবার কাজ করতে হবে। একবার হচ্ছে এন কে আমরা জোড় ধরে নিব, জোড়, এন কে চিন্তা করব কি? জোড়। আরেকবার হলো আমরা এন কে কি চিন্তা করব? বিজোড়। কারণ আমাকে এন কি সেটা বলে নাই, খালি বলছে এন হচ্ছে জেড। আর মনে রাখো জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড মানে কি? জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে একবার জোড় ধরবো, একবার বিজোড় ধরবো। ক্যালকুলেটর কিভাবে করবা সেটা একদম ক্যালকুলেটর মানটা বসায় দিয়ে করে ফেলবা। যদি শিখতে চাও শিখো, ইউটিউব চ্যানেলে চলে যাও, ক্যালকুলেটর হ্যাকস, দুনিয়ার ক্যালকুলেটর ব্যবহার শিখায় রাখছি, ওইখানে যাবা। এই ত্রিকোণমিতি কেমনে ক্যালকুলেটর করতে হয় সেটাও আমি শিখায় রাখছি। হ্যাঁ অর্ণব, এখন জয়েন করছো, বুঝতে পারবা। কেন বুঝতে পারবে না? বিজোড় থাকলে ট্যান কট হয়ে যায়, কেন? কারণ বিজোড় মানে হচ্ছে আসলে তার পজিশনটা অল্টারনেটিভ পজিশন, বিজোড় মানে হচ্ছে সে আসলে অল্টারনেটিভ পজিশনে চলে আসছে, বুঝতে পারছি? ওকে, আসো এখন যদি আমাদের এন কে আমরা জোড় চিন্তা করি, জোড়, তাহলে তুমি যে কোনো একটা জোড় সংখ্যা ধরে হিসাব করতে পারো তোমার সুবিধার জন্য, তোমার সুবিধার জন্য যে কোনো একটা জোড় সংখ্যা ধরে হিসাব করতে পারো, কোনো সমস্যা নাই, একই ভ্যালু আসবে, ঠিক আছে? তাহলে অথবা তুমি এখানে এন এর জায়গায় 2n ধরতে পারো, 2m, ঠিক আছে? জোড় সংখ্যা ধরে ফেলতে পারো, এন এর জায়গায় জোড় তুমি ধরে ফেলতে পারবা, ঠিক আছে? সো আমরা ধরো একটা এন এর জায়গায় একটা সংখ্যা দিয়ে চিন্তা করি, তাহলে আমাদের জন্য ইজি হয়। আমরা জোড় সংখ্যা ধরো, একটা জোড় সংখ্যা ধরলাম, কত ধরবো? ধরো 4, সাপোজ সাপোজ আন্দাজে ধরলাম, আন্দাজে 4, ঠিক আছে? আন্দাজে ধরলাম, সেটা কত? 4 পাই বাই 2 -1 টু দি পাওয়ার 4 পাই বাই 6, ঠিক আছে? এখন আমরা জানি জোড় হইলে এখানে যখন জোড় হবে তখন চেঞ্জ হবে না, কোসেক কোসেক থাকবে। আবার আচ্ছা সরি, আরেক লাইন করে ফেলি, আরেক লাইন করে ফেলি। তাহলে এইটা জোড় সংখ্যা থাকলো, আর এখানে দেখো -1 এর মাথায় জোড় সংখ্যা হলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে ওইটা আর লেখার দরকার নাই, এই -1টা গায়েব হয়ে গেল কারণ এটা প্লাস হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা জানি জোড় হইলে চেঞ্জ হবে না, কোসেক, জোড় হইলে চেঞ্জ হবে না, কোসেক। 4, অনেকে 4 দেওয়াতে কনফিউজড। হ্যাঁ বাবা, তুমি 2 দিতে পারো, বাবা তুমি 2 দাও না, তুমি দাও না, 2 দাও, 2 দাও, 4 দাও, তোমার যা খুশি দাও না, একটা জোড় সংখ্যা দাও, কনফিউজড হয়ে না। তো তুমি যদি 2 দাও কোনো সমস্যা নেই, এখানে 2 দিলেও সমস্যা নেই। তাহলে আমরা এখানে ধরবো হচ্ছে 2, সেম সেম, 2 হইলো জোড়, জোড় হইলে চেঞ্জ হবে না, এখানে পাই বাই 6 বসে যাবে, কিন্তু এটা কোন কোয়াড্রেন্ট? কোয়াড্রেন্টটা হিসাব করো, কোয়াড্রেন্টটা হিসাব করো বাবা, কোয়াড্রেন্ট হিসাব করো। তাহলে আমাদের যদি এখন 2 পাই বাই 2, একটা পাই বাই 2, দুইটা পাই বাই 2 এখানে, তার সাথে যোগ, যোগ মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে আমাদের এটা চলে আসতেছে কোথায়? থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে এটার সামনে একটা মাইনাস চলে আসবে, কারণ কোসেক সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। ওকে, সো কত আসে? এটা কত আসে? পাই বাই 6 মানে কোসেক 30, কোসেক 30 মানে সাইন 30 উল্টা, সাইন 30 হচ্ছে হাফ, তাহলে এটা উল্টো হচ্ছে -2, তাহলে একটা অ্যান্সার হচ্ছে -2 হইতে পারে, হইতে পারে -2। আচ্ছা এন যদি বিজোড় হয় তাহলে একটা বিজোড় ধরে নাও, একটা বিজোড় ধরে নাও, 3 পাই বাই 2, আর এখানে -1 এর মাথায় হচ্ছে বিজোড় পাই/6, -1 এর মাথায় হচ্ছে বিজোড় পাই/6, তাহলে এখানে কোসেক আমরা যদি 3 পাই/2 রাখলো, আর আমরা জানি হচ্ছে মাইনাস হলে সেটা কি হবে? মাইনাস থেকে যাবে কারণ বিজোড় পাওয়ার, এটা পাই/6, তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে? 3 থাকলে সেটা হয়ে যাবে কোসেক, হয়ে যাবে সেক, কোসেক হয়ে যাবে কি বলতো? সেক, আর এটা হবে কি বলো? পাই/6। কোন কোয়াড্রেন্ট সেটা একটু খেয়াল করো, 3 পাই/2 মানে কোথায়? একটা, দুইটা, তিনটা, আবার মাইনাস মানে পিছনে আসবে, এটাও থার্ড কোয়াড্রেন্টে আসতেছে, থার্ড কোয়াড্রেন্টে কোসেক নেগেটিভ,
সো কত আসে সেক পাই মানে sec 30 মানে হচ্ছে -√3/2। আমার মনে হয় আরো কয়েকটা চেক করতে হবে, আর কয়েকটা চেক করতে হবে। পাই লেখা যায় কোনো সমস্যা নেই। আরো কয়েকটা চেক করতে হবে, কারণ আমরা যে ভ্যালুটা পাইছি, আমি যদি 2 এর জায়গায় 4 নিই তাহলে এইটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে, এই থার্ড কোয়াড্রেন্টের ভ্যালুটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। ঠিক আছে, 2 এর জায়গায় যদি আমরা 4 নিই, আবার আমি যদি 3 এর জায়গায় 5 নিই তাহলেও এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। 3 এর জায়গায় যদি আমরা 5 নিই তাহলেও এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। ঠিক আছে, সো আমি যদি আরো 2টা নিয়ে চেক করি তাহলে দেখো আমাদের এটা ইজিলি আমরা ভ্যালুটা মিলাইতে পারবো। সো আমি এখন 2 না, আমি এটাকে এখন 4 দিয়ে চেক করব। সেম জিনিস আমি 4 দিয়ে চেক করতেছি। ঠিক আছে, সেম জিনিস আমি 4 দিয়ে চেক করতেছি। কেন? তাহলে এই থার্ড কোয়াড্রেন্টে দেখবো ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেছে। সো তোমাদের যখন এরকম এন থাকবে তখন একটা প্যারা হইলো তোমাকে সবগুলা পসিবল আউটকাম চিন্তা করতে হবে, সবগুলা পসিবল আউটকাম চিন্তা করতে হবে। সো 4 থাকলে কোসেক চেঞ্জ হবে না, আর এখানে এটা পজিটিভ, পাওয়ার 4 মানে হচ্ছে পজিটিভ, এখানে π/6 থেকে যাবে। কিন্তু 4π/2 মানে কি? 4π/2 মানে একবার, দুইবার, তিনবার, চারবার। এই যে এখান থেকে যোগ করলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। তার মানে আগেও কিন্তু কোসেক π/6 আসছিল, কিন্তু সেটা নেগেটিভ আসছিল কখন? 2 এর জন্য। এখন যখন আমি 2 এর জায়গায় 4 নিচ্ছি, জোড় সংখ্যা কিন্তু 2 এর জায়গায় 4, তখন সেটা কিন্তু আবার পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে সেম ভ্যালু কিন্তু এবার সেটা পজিটিভ। তার মানে যখন জোড় হবে তখন আসলে আমার ভ্যালুটা হচ্ছে +-2, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে যখন জোড় হবে। ঠিক আছে, যখন জোড় হবে প্লাস হইতে পারে মাইনাসও হইতে পারে। ও আচ্ছা, এইটা তো √3/2 না, এটা উল্টা না, সেকের জন্য উল্টা, সরি। এটা তো 2/√3। থ্যাংক ইউ। ও বলছে ভাই এটা উল্টা হবে। হ্যাঁ, কারণ সেক তো উল্টা 2/√3। আমি কজেরটা চিন্তা করে লিখে দিছি, 2/√3 হবে, এটা উল্টা হবে। ঠিক আছে, কিন্তু এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। এখন দেখো আমি যদি 3 এর জায়গায় 5 লিখি এটা আবার ঘুরে যাবে। 3 এর জায়গায় 5 লিখলে এই থার্ড কোয়াড্রেন্টটা হয়ে যাবে আবার ফার্স্ট কোয়াড্রেন্ট। ঠিক আছে, এই সব কিছু তোমাকে চিন্তা করে দিতে হবে। তাহলে কোসেক আমি 3 এর জায়গায় 5 দিলাম, π/2 -1⁵ π/6। এখন আমরা জানি 5 হইলে কি হবে? কোসেক হয়ে যাবে সেক, এটা তো মাইনাস ছিল। ঠিক আছে, π/6 বসে যাবে। এখন 5 বার মানে কি? একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার। এখান থেকে যখন মাইনাস হবে পিছনে যাবে, পিছনে যাওয়া মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর ফার্স্ট কোয়াড্রেন্টে কোসেক পজিটিভ। তার মানে সেম ভ্যালু, কিন্তু এইবার সেই ভ্যালুটা আসছে কি বলতো? পজিটিভ। সো যখন জোড় তখন আমাদের ভ্যালু হতে পারে এইটা, যখন বিজোড় তখন আমাদের ভ্যালু হইতে পারে এইটা। ঠিক আছে, এই যে অ্যান্সার। বুঝতে পারছি? আই ডোন্ট নো, এন এর মান মাইনাস নিলেও সেম কাহিনী, তুমি -2 দিয়ে হিসাব করো, সেম কাহিনী। তার কারণ তখন উল্টা ঘুরবে। ঠিক আছে, সো পজিটিভ নিয়ে হিসাব করলেই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শূন্য ধরলে ওই ওই যে কোনো একটা চলে আসবে, প্লাস মাইনাসের মধ্যে যে কোনো একটা আসবে। তুমি এন এর মান 0 ধরলে প্লাস মাইনাসের মধ্যে যে কোনো আসবে, এন এর মান -1 -2 যাই ধরো। এখন দেখো আমরা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ পেয়ে গেছি। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট এই দুইটার মধ্যে যে কোনো এক জায়গায় চলে আসবে। সো এখানে এন এর মান তুমি যাই ধরো সেটাই কিন্তু তুমি এর মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। পোল কোশ্চেন যে tan এর মান এত হইলে কোনটা? tan এর মান এত কোনটা? পোল কোশ্চেন। রেডি হও, সবাই রেডি হও। পোল কোশ্চেন। ওকে, পোল কোশ্চেন দিয়ে দিচ্ছি, রেডি হও সবাই, ফাস্ট হইতে হবে। এটা 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 ক্যালকুলেটর করে ফেলবা। হে বোকার মতো আবার এটা হিসাব করতে বইসো না, হাতে ক্যালকুলেটর আছে না, এটা ক্যালকুলেটর করো। এজন্য বলছি সবাইকে ফাস্ট হইতে হবে, ক্যালকুলেটর করো এটা।
হাতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ইউজ করবা। ওকে, পোল কোশ্চেন দিয়ে দিচ্ছি, সবাই রেডি? 3 2 1, পোল কোশ্চেন দিয়ে দিলাম। ক্যালকুলেটর, ক্যালকুলেটর, ঠিক আছে, ক্যালকুলেটর। দিছে, অ্যান্সার দিছে তোমাকে? হ্যাঁ, সমস্যা নেই, আমি পারবো। ওকে, ক্যালকুলেটর বাবা। 10 ব্র্যাকেট দিয়ে মাইনাস 1590 এমসিকিউতে আসবে 1/√3 পজিটিভ। √3/3 মানে 1/√3 পজিটিভ। আল্লাহ, এর মতো ফালতু অঙ্ক পৃথিবীতে নাই। এটা যখন আসবে খুশিতে নাচবা, ঠিক আছে, খুশিতে ড্যান্স দিয়ে ফেলবে একটা। ওকে, এন্ড কুইজ, দেখি কে কে পারছে। বাহ, সবাই পারছে, ফালতু অঙ্ক, তাই না? সি হচ্ছে অ্যান্সার। দেখি কে সবার আগে দিছে। মৌমিতা দেব চৌধুরী ফার্স্ট, তৌহিদ তাহমিদ সেকেন্ড, নিশাত তাবাসুম থার্ড, কনগ্রেচুলেশনস। রাকিব হাসান ফোর্থ, রাতুল রয়, ওর মাথা নাকি নষ্ট, ওর নাম দিছে রাতুল নয়, মাথা নষ্ট। এদিকে ফাজিল কথা কথা বেরোবে তাল ফালাই। ও হচ্ছে ফিফথ, আলিফা ইসলাম সিক্সথ, পূর্ণ সেভেন্থ, ফুয়াদ হচ্ছে এইট, নাসরুল হক সামির হচ্ছে নাইন্থ এবং তাসনিয়া আদিবা হচ্ছে 10th। কনগ্রেচুলেশনস বাবা। ওকে, ফারহানা নাকি 30 নাম্বার আসছে, রিয়াদ বলছে 40 নাম্বার হয়েছে, 40 পর্যন্ত পড়তে। এদিকে তো পিঠেও তাল ফালে, 40 হয়েছিস কেন? এটা সবাই ঘোষণা দিয়ে আমি দিছি। ওকে, এবার আসো আমাদের, দেখো এই সিম্পল অঙ্কগুলো অনেক সময় বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, যেমন বুটেক্সে আসছে। ভাইয়া বুটেক্সে কি ক্যালকুলেটর ব্যবহার করা যায়? হ্যাঁ, ক্যালকুলেটর ব্যবহার করা যায়। এখন এইটা ডিপেন্ড করে, কোন বছর যদি ওদের মনে চায় যে না আমি এই বছর ক্যালকুলেটর ব্যবহার করতে দিব না, ওই বছর কিন্তু ক্যালকুলেটর উঠাই দিবে। তো দেখো বুটেক্সে একটা অঙ্ক আসছে, ভর্তি পরীক্ষার অঙ্ক, ফালতু অঙ্ক, বলছে সাইন 210 আর কট 225 এর মান কত? ঠিক আছে, তুমি ক্যালকুলেটর দিয়ে ইজিলি করে ফেলতে পারবা। ক্যালকুলেটর দিয়ে করতে গেলে এই কটকে কি লিখবা? কটকে লিখবা 1/10, 1/10 দিয়ে লিখে ফেলবা। আর তুমি যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাও তাহলে তোমাকে এভাবে লিখতে হবে 2 × 90, 2 × 90 মানে হচ্ছে 180, 9 দুগুণে 18, 180-র সাথে 30 যোগ করলে 210। ওকে, আর এখানেও সেম, 2 × 90 মানে 180, 180-র সাথে 45 যোগ করলে 225। এখন দেখো এখানে আছে হচ্ছে 2, এখানেও 2, তার মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে কিছু চেঞ্জ হবে না, সাইন থাকবে। এখানে 30, কিন্তু কোন কোয়াড্রেন্ট? কোন কোয়াড্রেন্ট? জলদি জলদি করতে হবে, ভর্তি পরীক্ষার প্রশ্ন। 2টা 90 মানে এখানে, তার সাথে আবার যোগ, যোগ মানে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ। ওকে, কট কটই থাকবে, 45 45 থাকবে। একইভাবে এটাও 2 × 90 তার সাথে 45 যোগ, তাহলে এটাও থার্ড কোয়াড্রেন্ট, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে কট পজিটিভ। শেষ। সাইন 30 মান কত? হাফ। কট 45 এর মান হচ্ছে 1, মাইনাস হাফ প্লাস 1, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে হাফ। চান্স পাইছো কি পাও নাই? চান্স পাবা কি পাবা না? হ্যাঁ, পাবো কি পাবো না বলো খালি। ফালতু অঙ্ক, ফালতু অঙ্কই আসবে। শোনো, তুমি যদি অঙ্ক পারো তাহলে ফালতু মনে হবে, অঙ্ক না পারলে এইটাই কঠিন মনে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ চান্স পাবো, ইনশাল্লাহ চান্স পাবো। ঠিক আছে, নেক্সট। এই যে এত বড় অঙ্ক, ভাইঙ্গা করতে পারবা না? পারবা কি না দেখাই দিছি না, ভাইঙ্গা করে ফেলবা। ঠিক আছে, আর যদি ভেঙে করতে না পারো তাহলে একটু আগে যে ভেঙে করছি সেটা তুমি দেখে ফেলবা। ওকে, আমরা যদি এটা করে করে দিই, যদি আমি করে দিই তাহলে দেখো এখানে কত আছে, 198 মানে কি 2 × 90, 2 × 90 মানে 180, 180-র সাথে 18 যোগ করব। ওকে, 432, 5 নং 45, 5 নং 45 মানে 450, 450 থেকে 18 বাদ যাবে, 450 থেকে 18 বাদ যাবে। ঠিক আছে, ওকে, 10, 10, এটা হচ্ছে 2 × 90 মাইনাস 12, 180 থেকে 12 বাদ দিলে 168, আর এখানে 10 12, এটা ভাঙ্গা লাগবে না, এটা থাকুক। ওকে,
2 থাকলে cos cos থাকবে, 18 18 থাকবে। এটা কোন কোয়াড্রেন্ট সেটা একটু হিসাব করো, হিসাব করো। কোন কোয়াড্রেন্ট বাবা? 2 মানে এখানে, তার সাথে যোগ থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট মানে cos হচ্ছে নেগেটিভ। ওকে, 5 হইলে সাইন হয়ে যাবে cos, 18 ডিগ্রি বসে যাবে। এটা কোন কোয়াড্রেন্ট? 5 মানে 5টা, 1 2 3 4 5 এখানে। এটা থেকে বিয়োগ -18 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। ওকে, তার মানে এই দুইটা বাদ হয়ে গেল, এই দুইটা বাদ হয়ে গেল। নেক্সট 2 হইলে tan tan থাকবে, 12 12 থাকবে। দুইটা 90 মানে এই জায়গায়, সেখান থেকে বিয়োগ মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, তার মানে এটা পজিটিভ হবে না, এটা হবে নেগেটিভ। আর লাস্টে আছে tan 12। তাহলে দেখো এই দুইটাও বাদ হয়ে গেল, মাইনাস প্লাস। মানে ফাইনাল আনসার কত? ফাইনাল আনসার হচ্ছে 0। ঠিক আছে, ক্যালকুলেটর করলে আমাদের 20 সেকেন্ড লাগতো, কিন্তু ভেঙেও দেখাই দিলাম। ঠিক আছে, সাবিত, আসিফুল, ওকে, ইসমাম, হাফসা সবাই সুন্দর, বাইজিদ সুন্দর অ্যান্সার দিচ্ছে, ফালতু অঙ্ক বলতেছে ওরা। ঠিক আছে, এটা কি করায় দিতে হবে নাকি পারবেন? হ্যাঁ, এটা বাসায় চেষ্টা করবেন, ডু ইট ইয়োরসেলফ। ফালতু এসব অঙ্কে আর টাইম নষ্ট করব না, আমরা একটু কঠিন অঙ্কের দিকে যাই, যদিও পৃথিবীতে কঠিন অঙ্ক বলে কিছু নাই। ঠিক আছে, এটা একটা ফালতু অঙ্ক। ওকে, শর্টকাট ফর এমসিকিউ। কি শর্টকাট এটা? বাই ক্যালকুলেটর। এটা এমসিকিউর জন্য শর্টকাট হচ্ছে বাই ক্যালকুলেটর। শেষ, এটাই হচ্ছে শর্টকাট। ঠিক আছে, যখন আসবে এমসিকিউতে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, নেক্সট কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন, যেটা আমরা 9 10-এ করছি। আবারও বলি, এই প্রশ্নগুলো আমরা 9 10-এ করছি, একদমই ভয় পাবা না। চিত্র দিয়ে করতে হবে। ভাইয়া কোন অঙ্ক এটা? একটু মনোযোগ দাও। তোমাকে দেখো পাইয়ে আলফার অবস্থান বলে দিছে, আলফার অবস্থান বলে দিছে π/2 থেকে পাই, π/2 থেকে পাই। π/2 মানে কোথায়? এটা 0, এটা π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3 π/2, এটা হচ্ছে 2 পাই। ঠিক আছে, তাহলে π/2 থেকে পাই মানে হচ্ছে এই সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার অবস্থান, এটা দিয়ে সেকেন্ড কোয়াড্রেন্ট বলে দিছে। এরপর আমাকে সাইন আলফার মান বলে দিছে 4/5, সাইন আলফার মান বলে দিছে 4/5। এগুলো আমরা 9 10-এ করছি। এই যে চিত্র আঁকবো, এই যে চিত্র আঁকবো, এই হচ্ছে আলফা। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ভূমি কত হবে? 3। ভূমি কত হবে? 3। কিসের মান চাইছে? ট্যান আলফা। লিখে ফেলবো, ট্যান আলফা কত? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ। শেষ অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, শেষ। মনে পড়ছে? এটা দিয়ে কোয়াড্রেন্ট বুঝাবে, এখান থেকে চিত্র আঁকবেন, চিত্র আঁকা ভ্যালু বসায় দিবেন। শেষ। সাদিয়া পারছে, রাইসা পারছে, শশী পারছে, মিনহাস পারছে। হ্যাঁ, মিনহাস বলছে ফালতু। আবির পারছে, সানিয়া পারছে, ওকে, আসিফুল পারছে। অসাধারণ, বাহ, ফালতু জিনিস। এইটা দেখো, আহারে আহারে, কি ফালতু জিনিস। কি বলছে, কি বলছে দেখো, রাজশাহী বোর্ডের প্রশ্ন 2019। এবিসি ত্রিভুজে আমাকে বলে দিছে বি কোণ হচ্ছে 90। তাহলে আমি যদি এখন চিত্রটা চিন্তা করি, চিত্রটা কেমন হবে? এই যে এ বি সি তে বি কোণ হচ্ছে 90, তাহলে এইটা এ, এইটা বি হবে। কেন? বি কোণ 90 বলছে, তাহলে এই কোণটা 90, আর এটা হবে সি। এখন তুমি বলো, বি যদি 90 হয়, তাহলে বাকি যে দুইজন আছে, এই দুইজনের যোগফল কত হবে? এই দুইজনের যোগফল কত হবে বি যদি 90 হয়? এটা আমাকে বলে ফেলো। বি হলো 90, এ আর সি, বাকি দুইটা যোগফল কত? রেটিনা সবার আগে বলছে, মারুফ বলছে, শৈলী বলছে। অসাধারণ, 90। এই দুইটা যোগফল 90। ঠিক আছে, এবার দেখো কি বলছে, প্রমাণ করো যে এইটা সমান ওইটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজটা শুরু করি। লেফট হ্যান্ড সাইড আমাদের বলছে, লেফট হ্যান্ড সাইড হলো সাইন স্কয়ার এ
সাইন স্কয়ার বি, সাইন স্কয়ার সি লেফট হ্যান্ড সাইড, সাইন স্কয়ার এ থেকে গেল। প্রশ্ন লেখো না, কোনোদিন আমার ক্লাসে প্রশ্ন তুলবা না, খালি সমাধান করবা, খাতায় বসে সমাধান করবা আর এই মনিটরের দিকে তাকায় থাকবা, ঠিক আছে? আর কিচ্ছু না, প্রশ্ন লেখা সময় নষ্ট করবা না। কেন? কারণ এই যে ক্লাস নোট এটা সেভ থাকবে অ্যাপের মধ্যে, ঠিক আছে? মডার্ন ওয়েতে পড়ালেখা করা শিখো, ঠিক আছে? এমন না যে আমি মুছে দিলে এটা জীবনে দেখতে পাবা না, ওই যে অফলাইনে বা কলেজে পড়লে যেটা হয়, হ্যাঁ, একবার মুছে দিলে ওইটা ফেরত পাওয়ার কোনো চান্স নাই। এজন্যই তোমরা মুছার আগে লেখার চেষ্টা করতা। এখন এমন কিছু না, এটা তোমার কাছে বোর্ড পরীক্ষা, তার মানে আজ থেকে 18 মাস পরে যদি তুমি একটা রিভিশন দিতে চাও, তখনও তুমি এই প্রশ্ন কিভাবে করাইছি সব তুমি সেভ পেয়ে যাবা। বুঝতে পারছো? সব সেভ থাকবে। কতদিন থাকবে? বোর্ড এক্সাম পর্যন্ত থাকবে, যতদিন না বোর্ড এক্সাম হয়। তো টেনশন করো না, একদমই টেনশন করো না। তোমার কাজ হলো কি, আমার কাছে খালি মনোযোগ দিয়ে বুঝতে পারা। এই তোমরা লিখতে থাকো, পরে কমেন্ট করো, ভাইয়া বুঝি নাই, আবার বুঝাইয়া দেন। তো তুই লেখছস কেন প্রশ্নটা? তোরে প্রশ্ন লিখতে কইছে কেউ? আমি লিখতে কইছি? ফাজিল, প্রশ্ন লিখতে কইছে কেডা তোরে? তুই বুঝতে থাক, আমি কেমনে লেখি, কিভাবে করতেছি এটা বুঝো, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, বুটেক্স কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যেটা টেক্সটাইল ইউনিভার্সিটি, ঠিক আছে? লেখো না প্রশ্ন, কিভাবে সমাধান করতেছি সেটা দেখো। এই প্রশ্ন লিখতে গিয়ে বুঝি নাই, ফাজিল কোথাকার। তুই বুঝবি কেমনে? তোর প্রশ্ন লিখতে কইছে কেডা? ওকে, বি কোণের মান বসায় দাও 90, একইভাবে সি কোণের মান বসায় দাও। এখান থেকে বলো সি কোণের মান কত হবে? এ ওই পাশে চলে যাবে, ওই পাশে গেলে সি কোণের মান কত হবে? 90 মাইনাস এ। ওকে, প্রথমে থাকলো সাইন স্কয়ার এ, আমরা জানি সাইন 90 মান হচ্ছে 1 স্কয়ার, আর দেখো 90 থাকলে সাইন হয়ে যাবে কজ, এ বসে যাবে, 90 থেকে কিছু বিয়োগ হলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ব্যাপার না। কেন? কারণ স্কয়ার, পজিটিভ হোক নেগেটিভ হোক, স্কয়ার হইলে সবসময় পজিটিভ। মনে রাখো, স্কয়ার থাকলে কখনো কোয়াড্রেন্ট হিসাব করবা না, যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট নাকি ফোর্থ কোয়াড্রেন্ট, দরকার নাই। স্কয়ার থাকলে ডাইরেক্ট কোনো হিসাব নাই, কোয়াড্রেন্টের হিসাব নাই, খালি দেখবা 90 এর বিজয় গুণিতক 90 থাকলে চেঞ্জ হয়ে যাবে, এ বসে যাবে। ওকে, এখন বলো সাইন স্কয়ার এ যোগ কজ স্কয়ার এ, সূত্রটা কি? সাইন স্কয়ার এ যোগ কজ স্কয়ার এ, সূত্র কি? হ্যাঁ, পারফেক্ট, 1। আর মাঝখানে কি আছে? -1। অ্যান্সার কত? 0। এটা কি? রাইট হ্যান্ড সাইড। শেষ। সাইন স্কয়ার কজ স্কয়ার 1, মাঝখানে -1, 0, রাইট হ্যান্ড সাইড। ওই যে রাইট হ্যান্ড সাইড 0। রাজশাহী বোর্ডের প্রশ্ন, বুঝছো? নেক্সট, ওই যে একটা ফালতু অঙ্ক দেখছো, কি অঙ্ক এগুলা? সাইন থিটার মান বলছে 5/13, সাইন থিটার মান হচ্ছে 5/13, এগুলো ফালতু একটা অঙ্ক। আবার বলছে π/2 থেকে π/2 থেকে পাই, তার মানে কোন কোয়াড্রেন্ট? π/2 থেকে পাই কোন কোয়াড্রেন্ট? এটা 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2, আর এটা হচ্ছে 2π। তাহলে π/2 থেকে পাই মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, আবার এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি চিত্র পাবো। এই যে চিত্রে এটা হচ্ছে আমাদের থিটা, সাইন থিটার মান কত? লম্ব বাই অতিভুজ 5 আর 13, গত ক্লাসে বলছি এগুলা 5 13 হইলে বাকিটা 12 হবে। এগুলা ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্ট থাকবা না, এগুলো একদম মুখস্থ রাখবা। কি মুখস্থ রাখবা? 3 4 হইলে 5, এগুলাকে বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলেট। এগুলা পিথাগোরাসের সূত্র মেনে চলে। 3 4 হইলে 5 হবে, তারপর 5 12 13, 7 24 25, 6 8 10, এই যে কোনো দুইটা থাকলে একটা লিখে ফেলবা। এই যে 5 আর 13 আছে, তাহলে 12 হবে। এই যে 5 12 13, ঠিক আছে? এগুলো মনে রাখবা, ক্যালকুলেটর লাগবে না। ওকে, এবার এগুলার মান বসাও। লেফট হ্যান্ড সাইড শুরু করো। লেফট হ্যান্ড সাইড কি বলছে? বলছে tan থিটা sec মাইনাস থিটা, sec মাইনাস খেয়ে ফেলতে পারবে, cot থিটা
কোসেক মাইনাস থিটা, কোসেক মাইনাস খাইতে পারবে না, তার মানে পরবর্তী লাইনে আমরা সেক মাইনাস খেয়ে ফেলবে, কারণ ফোর্থ কোয়াড্রেন্ট পজিটিভ। আর কোসেক মানে হচ্ছে মাইনাস খাবে না, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক নেগেটিভ। ঠিক আছে, পারছো তো? এরপর পারছো? হ্যাঁ, ওকে, শেষ। এবার tan এর মান বসায় দাও। কই থেকে বসাবো? ত্রিভুজ থেকে বসাবো। ত্রিভুজ tan মানে কি? লম্ব বাই ভূমি, 5/12। এরপর তোমাকে কোয়াড্রেন্ট দেখতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে tan হচ্ছে নেগেটিভ, তাহলে tan এর মান হচ্ছে -5/12। চিত্র থেকে ভ্যালু পাবো, কোয়াড্রেন্ট থেকে চিহ্ন পাবো। চিত্র থেকে ভ্যালু পাবো, কোয়াড্রেন্ট থেকে চিহ্ন পাবো। ঠিক আছে, ওকে। সেক, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। কট, ভূমি বাই লম্ব, সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। কোসেক, কোসেক অতিভুজ বাই লম্ব, সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ। এবার হিসাব করো কত আসবে? 3/10 রাইট হ্যান্ড সাইড। ভাই কেমনে 3/10 আসলো? কারণ আমি সঠিকভাবে করছি, আর অঙ্ক সঠিকভাবে করলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলবেই। সো আমি জানি, কনফিডেন্স আছে, তোমরা করে দেখো। ঠিক আছে, এই ক্যালকুলেশন দেখাইতে হবে না? দরকার নেই, ক্যালকুলেশন দেখাইতে হবে না। ঠিক আছে, ফালতু ম্যান, দেখছো? ওকে, হুমায়রা বলছে হাই 8 মানে কি? হাই 8 মানে ও লেখছে, দেখো ও কি করতে যে মন চায় তোম করে, মাঝে মাঝে কি করতে মন চায়। ওই চ্যাটে লেখছে হাই, অনেকগুলো আই দিছে হাই। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, আমরা ধরো রাস্তায় এই পারে দাঁড়িয়ে থাকলে রাস্তায় ওই পারে আমরা হাই দিই না, হাই হাই। ঠিক আছে, কিন্তু এইটা কি হাই 8? এটা কি তোমাদের কোনো ল্যাঙ্গুয়েজ? হাই 8, আবার অনেকগুলো 8 দিছে কেন রে? কেন 8 কেন? আমাকে বুঝাও। হুম, হাই 8, 8 কি? হ্যাঁ, এটা একটা হইতে পারে যে হাই আমার উপরে এই 8টা তাল ফালান। হুম, হ্যাঁ, আমার উপরে 8টা তাল ফালান, ফাজিল কথা। হাই কেন হাই দিলে আমি দেখবো না? কাই হিট 8 দিছে, আবার লাগে 7 দাও, 5 দাও, 2 দাও। ঠিক আছে, ওকে, ওকে ডিজিটাল হাই, এজন্য 8 দিছে। ওকে, নেক্সট। সেম সেম। এখানে একটা চালাকি করছে, চালাকিটা হলো কোয়াড্রেন্ট সহজে বলে নাই, কোয়াড্রেন্ট সহজে বলে নাই। ঠিক আছে, মনোযোগ দাও, কোয়াড্রেন্ট সহজে বলে নাই। tan থিটা হচ্ছে পজিটিভ, দেখো 5/12। আমাদের কোয়াড্রেন্ট না বইলা এটা বলছে যে cos থিটা নেগেটিভ, ঋণাত্মক। তাহলে আমাদের মাথা খাটায় বাইক করতে হবে যে কোথায়, কোথায় কোন কোয়াড্রেন্টে tan পজিটিভ কিন্তু cos নেগেটিভ, কোথায় tan পজিটিভ cos নেগেটিভ কোথায়, এটা আমাদের মাথা খাটায় বাইক করতে হবে, তাহলে আমরা কোয়াড্রেন্ট বুঝতে পারবো। তবে বাকিটা আগের মতো, বাকিটা আগের মতো। এই অঙ্কে পার্থক্য হলো কোয়াড্রেন্ট বলে নাই। ওকে, সো আমরা জানি tan পজিটিভ, এখানে দেখো কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকা মানে পজিটিভ, 5/12 পজিটিভ সংখ্যা। এখন tan থিটা পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে tan পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ। এই দুই জায়গায় tan থিটা পজিটিভ হয়। ঠিক আছে, এটা আমরা জানি তো নাকি? ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে tan থিটা পজিটিভ। অল স্টুডেন্ট টেক কেয়ার। cos থিটা নেগেটিভ, ভাইয়া ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে cos নেগেটিভ। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট হইল না, ফার্স্ট কোয়াড্রেন্ট হবে না। তাহলে এই থিটা কোথায় অবস্থিত? থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। থিটা অবস্থিত কোথায়? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট কত থেকে কত? থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে পাই থেকে 3π/2, পাই থেকে 3π/2। ওকে, এবার চিত্র বাকিটা আগের মতো, বাকিটা আগের মতো। থিটা এখানে বলছে tan, tan মানে হচ্ছে 5/12, পিথাগোরিয়ান ট্রিপলেট, এখানে হবে 13। কিসের মান বের করতে বলছে সেটা আমরা লিখবো প্রদত্ত রাশি। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড না হইলে প্রদত্ত রাশি দিয়ে লিখবা। তাহলে প্রদত্ত রাশি হলো sin থিটা
কস মাইনাস থিটা সেক মাইনাস থিটা ট্যান থিটা। ওকে, ফার্স্টে আসো সাইন থিটা কস মাইনাস খেয়ে ফেলতে পারে, সেক মাইনাস খেয়ে ফেলতে পারে, তার মাইনাস গুলা হুদাই দিছে। ওকে, এবার ভ্যালু বসাও, ভ্যালু বসায় আমাকে অ্যান্সার বলো, ভ্যালু বসাও, ভ্যালু বসায় আমাকে অ্যান্সার বলো, আমি সবাই অ্যান্সার দেখতে চাই। এটার জন্য তোমরা সময় পাবা 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময়। ওকে, আহমদুল অ্যান্সার বলে দিছে। ও আচ্ছা, ও বলছে যে হাই 8 লেখছে, 8 ভোল্টের হাই, 8 ভোল্টের হাই বলছে আমাকে, 8 ভোল্ট। ঠিক আছে, পৃথিবীতে এত বেশি ভোল্ট থাকতে ও আমাকে 8 ভোল্টের হাই বলছে বলে। এই কারেন্টের লাইনেই তো 220 ভোল্ট। হ্যাঁ, ওই মিয়া, কারেন্টের লাইনে তো 220 ভোল্ট। ওকে, অনেকে অ্যান্সার বলতেছে, মাশাআল্লাহ। 51/26 বলছে একজন। রাইসুল, তুই এটা কি অ্যান্সার লেখছস? 34/39। এই যে দেখছো, একজন বলছে 51/26, এক একজন এক একটা অ্যান্সার। 68/39, ভাই ভাই, এক একজন এক এক অ্যান্সার বলতেছে। আসিফুল, ইনশাল্লাহ। ওকে, 51/26, 34/39, এক একজন এক একটা অ্যান্সার বলতেছো। এক একজন এক একটা অ্যান্সার বলতেছে। না 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 না, আহারে, এভাবে করলে কিভাবে হবে, কিভাবে হবে? আরেকজন বলছে মাইনাস, ও 12/13 বলছে একজন, একজন বলছে 12/13, নাম বলতেছি না। একজন বলছে 209/104। দেখো, তোমরা নিজেরাই বলো, ঠিক আছে, তোমরা নিজেরাই বলো, এটা ফালতু একটা অঙ্ক, ফালতু একটা অঙ্ক তোমাদের দিলাম, তোমরা নিজেরাই অ্যান্সার আউলায় ফেলতাছ, তাহলে কঠিন অঙ্ক আসলে কি করবা? হ্যাঁ, ওকে, দেখো সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 5/12। সাইন থিটা মানে হচ্ছে 5/12, 5/12। সাইন থিটা হচ্ছে 5/12। পাঁচ বাই 12, কিন্তু এই সাইন থিটাটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে, তাহলে নেগেটিভ হবে। ওকে, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ 12/13। ও কি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তো 5/13 হবে, সরি 5/13, এটা হবে 12/13, কিন্তু থার্ড কোয়াড্রেন্ট, কস থিটা নেগেটিভ। সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি 13/12, এটাও নেগেটিভ। আর ট্যান থিটার মান তো দিয়েই দিছে 5/12, কিন্তু এটা পজিটিভ। ঠিক আছে, এবার তুমি ক্যালকুলেশন করবা, যা আসবে সেটা তোমার দায়িত্ব। ঠিক আছে, ওকে, পোল কোশ্চেন 2। সবাই অ্যান্সার রেডি করো, সবাই অ্যান্সার রেডি করো, 1 মিনিট সময়। সবাই অ্যান্সার রেডি করো, কেউ আন্দাজে বইলো না, কমেন্টে অ্যান্সার বইলো না, রেডি করো। আমি পোল দিব এখন না, 1 মিনিট পর পোল দিব, 1 মিনিট পর পোল দিব। এই কি এই কি এত সুন্দর করে সেট করে দিয়ে গেছো, থ্যাংক ইউ। হ্যাঁ, 1 মিনিট পর পোল দিব। তিরিশ সেকেন্ড শেষ, আর 30 সেকেন্ড বাকি। দ্রুত দ্রুত দ্রুত। 40 সেকেন্ড শেষ। রেডি হও, রেডি হও। অ্যান্সার বাইক করছো? 50 সেকেন্ড শেষ। 1 মিনিট শেষ। এখন এটা থেকে আমরা কিন্তু একটা জিনিস এক্সপেরিয়েন্স করছি। হ্যাঁ, সবাই একটু কলম রাখো, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। এই যে আমি যে তোমার কানের পাশে 30 সেকেন্ড শেষ, 40 সেকেন্ড শেষ, 50 সেকেন্ড শেষ, একটা একটা শব্দ দিয়ে তোমায় ডিস্টার্ব করলাম না, তাই না? দেখো, আমি যদি এই কথাটা না বলতাম, চুপচাপ থাকতাম, তুমি কিন্তু চুপচাপে অঙ্কটা করে ফেলতে পারতা। কিন্তু আমি যখন তোমাকে এই আওয়াজগুলো দিছি, এই 30 সেকেন্ড বাকি, আর 20 সেকেন্ড বাকি, 10 সেকেন্ড বাকি, 1 মিনিট বাকি, তখন কিন্তু তুমি প্যানিক করছো। প্যানিক করার ফলে যেটা হয়েছে, তুমি কিন্তু এই ইজি অঙ্কটা যেটা তোমার করতে 1 মিনিট লাগতো, সেটা কিন্তু এখন 1 মিনিটে হয় নাই। বুঝতে পারছো না? কারণ তুমি তাড়াহুড়ো করছো, ভুল করছো, প্যানিক করছো। সো এক্স্যাক্টলি এই প্রেশারটা যেটা তুমি এখন ফিল করছো অল্প পরিমাণে, এইটারই কয়েক গুণ প্রেশার তুমি ভর্তি পরীক্ষাতে ফিল করবা।
ঠিক আছে, তুমি যেখানে পরীক্ষা দাও, মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, এর থেকে কয়েক গুণ বেশি প্রেশার, মানে মেন্টাল প্রেশার এবং প্যানিক তুমি ভর্তি পরীক্ষায় ফিল করবা। এবং ওই প্যানিকের মধ্যে বারবার ঘড়ি দেখার মাঝখানে ওই প্রেশারের মধ্যে তোমাকে সঠিক উত্তর দাগায় ফেলতে হবে। এবং ঢাকা ভার্সিটিতে প্রতিটা সঠিক উত্তরের জন্য 45 সেকেন্ড পাবা, 1 মিনিট পাবা না। আমি যেমন 1 মিনিট দিলাম, 1 মিনিট পাবা না, 45 সেকেন্ড পাবা। বুঝতে পারছো? মেডিকেলে আরো কম পাবা। ঠিক আছে, সো এই প্রেশারে অঙ্ক করার অভিজ্ঞতা আস্তে আস্তে অর্জন করতে হবে। সো এখন থেকে তুমি যদি ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও, তাহলে একটাই উপায়, সেটা হইলো বাসায় যখনই তুমি এমসিকিউ পড়তে বসবা, ধরো তুমি একটা বই থেকে এমসিকিউ পড়তেছো, তুমি একটা গাইড থেকে এমসিকিউ পড়তেছো, তুমি আমাদের প্র্যাকটিস বুক থেকে এমসিকিউ পড়তেছো, সব সময় বাবা ঘড়ি ধরে এমসিকিউ সলভ করবা। সব সময় এখন থেকে ঘড়ি ধরে এমসিকিউ সলভ করবা। এবং ঘড়ি ধরে যে এমসিকিউ সলভ করবা, টার্গেট নিয়ে এমসিকিউ সলভ করবা। যে ধরো তোমার এই পেজে 15টা এমসিকিউ আছে, তুমি টার্গেট নাও যে এই 15টা এমসিকিউ আমি 10 মিনিটে করব। ঘড়ি ধরে 10 মিনিটে 15টা এমসিকিউ করো। তাইলে কি হবে, এক হইলো তোমার নিজে একটা আত্মবিশ্বাস গ্রো করবে যে না, আমি অল্প টাইমে বেশি এমসিকিউ দিতে পারি। সেকেন্ড হইলো এই যে প্রেশার, সময়ের প্রেশার, যে সময় শেষ হয়ে যাচ্ছে, অঙ্ক মিলতেছে না, এই প্রেশারটাতে তুমি আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবা, অভ্যস্ত হয়ে যাবা। সো মেইন ভর্তি পরীক্ষার দিন তুমি আর প্যানিক করবা না, তুমি সেই দিন অনেক ঠান্ডা ভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারবা। সো অনেকে ভাবো তোমরা যে ভর্তি পরীক্ষায় প্রিপারেশন মনে হয় বোর্ড এক্সামের পরে থেকে শুরু করব, না, এটা বোকামি। ভর্তি পরীক্ষায় প্রিপারেশন এখন থেকে শুরু করতে হবে এবং এই ছোট ছোট জিনিসগুলো এখন থেকে শিখে ফেলতে হবে। এই যে কানের কাছে আমি যে বলছি, অনেকে কমপ্লিট করতে পারো নাই, অনেকে পারছো। যারা পারো নাই তাদেরকে কিন্তু ঘড়ি ধরে এমসিকিউ প্র্যাকটিস করা শিখতে হবে। ঠিক আছে, ওকে, আমি লঞ্চ করে দিচ্ছি, তোমরা দাগায় ফেলো। লঞ্চ করে দিচ্ছি, 2 নাম্বার কোশ্চেন দিয়ে দিচ্ছি, দাগাও দাগাও। খুবই ইজি। পাই থেকে 3π/2 কোন কোয়াড্রেন্ট? পাই থেকে 3π/2, এটা 0, π/2, পাই, 3π/2, এটা হচ্ছে 2π। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা থার্ড কোয়াড্রেন্ট। পাই থেকে 3π/2 মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। এরপরে আসবে চিত্র। এরপরে আসবে কি বলো, চিত্র। চিত্র কত? থিটা 3/4, লম্ব বাই ভূমি, অতিভুজ কত? 5। কি বের করতে বলছে? কস থিটা সাইন থিটা। বাবা কস থিটার মান কত? কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। সাইন থিটার মান কত? লম্ব বাই অতিভুজ, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তো মাইনাস থাকবে, 5 হলো লসাগু, 4 যোগ 3 মাইনাস 7/5। ডি হচ্ছে অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার। পারছো না? এই যে দেখছো, এই যে অনেকেই পারছে, মাশাআল্লাহ। ডি হচ্ছে অ্যান্সার, দেখছো? হ্যাঁ, তৌহিদ তাহমিদ ফার্স্ট হইছো, সাবরিন হাসান রিফা হচ্ছে সেকেন্ড, আব্দুল্লাহ আল সিয়াম হচ্ছে থার্ড, কনগ্রেচুলেশনস। নিসাত তাবাসসুম ফোর্থ, তাসনিয়া আদিবা ফিফথ, আব্দুল্লাহিল কাফি 6, রাকিব হাসান 7th, মাহিদুল ইসলাম মাহিন 8, নাসরুল হক সামি হচ্ছে 9th, রেটিনা সরকার হচ্ছে 10th। কনগ্রেচুলেশনস, অসাধারণ। ঠিক আছে, বুঝতে পারছি। সো এখন থেকে সবাই প্রমিস করো যে ভাইয়া আমি এখন থেকে যখনই যেই সাবজেক্টই হোক, আমি যখনই এমসিকিউ পড়তে বসবো, আমি ঘড়ি ধরে পড়তে বসবো। আমি ফার্স্টে দেখবো কয়টা এমসিকিউ আছে, আমি সেই অনুযায়ী একটা সময় অ্যাডজাস্ট করব। তুমি যদি আমাকে বলো যে ভাইয়া কতটুকু সময় নিব, আমি কি আমার ইচ্ছা মতো সময় নিব যে 100টা এমসিকিউ 200 মিনিট এরকম সময় নিব? না, আমি বলবো যে না, তুমি 60% সময় নিবা। তার মানে তুমি যদি 100টা এমসিকিউ নিয়ে বসো যে আজকে আমি 100টা এমসিকিউ পড়বো, এটার 60% সময় তুমি সেট করবা। 160% মানে হচ্ছে 60 মিনিট। তার মানে 100টা তোমাকে 60 মিনিটে দাগাইতে হবে। তুমি যদি 15টা এমসিকিউ নিয়ে বসো যে ভাই আমি 15টা এমসিকিউ করবো এখন, এই 15টা এমসিকিউ 60% সময়, 15টা এমসিকিউ 60% সময় কত আসে? 15টা এমসিকিউ 60% সময় 9 মিনিট। তার মানে আমরা 9 মিনিটে করতে হবে, এই 15টা 9 মিনিটে করতে হবে।
সো 60% সময়ে তুমি এমসিকিউ করবা। এখন থেকে এইটা আমাকে প্রমিস করো, তাইলে এখন থেকে আস্তে আস্তে তুমি অ্যাডমিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবা। বুঝতে পারছো? নইলে ওই যে প্রেসারে তুমি ভরকায় যাবা, ভর্তি পরীক্ষাটা খারাপ দিবা, যতই তুমি ভালো স্টুডেন্ট হও চান্স হবে না। এটা তোমরা অনেকেই দেখছো, তোমার স্কুলে ফার্স্ট বয় সেকেন্ড বয় চান্স পায় নাই। তোমার স্কুলে কিন্তু ও ফার্স্ট বয় ছিল, তোমার আব্বু ওকে নিয়ে খোঁচা দিত তোমাকে যে দেখ ওর মতো হ, কিন্তু ও যখন এই যে গতবার পরীক্ষা দিচ্ছে বা তার আগেবার পরীক্ষা দিচ্ছে চান্স পায় নাই। কেন? কারণ এই যে ছোট ছোট জিনিস এগুলো আগে থেকে নিজের মধ্যে ডেভেলপ করতে হয়। ঠিক আছে? প্রমিস করছো কিনা? সবাই প্রমিস করো আমাকে, এই 1000 জন আছো, প্রমিস করো, সবাই প্রমিস করো যে প্রমিস, লেখো প্রমিস, যে এখন থেকে যখনই এমসিকিউ পড়তে বসবো, 10টা এমসিকিউ পড়তে বসলে 6 মিনিট সময় নিয়ে দেখবা যে আমি 10টা এমসিকিউ 6 মিনিটে পড়ে ফেলবো। ঠিক আছে? এই যে প্রমিস, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে? আস্তে আস্তে নিজেকে বিল্ড আপ করো। ঠিক আছে? ওকে, এই ধরনের অঙ্ক আমরা ছোটবেলায় করছি, আমরা আসো দ্রুত এই অঙ্কগুলো করে ফেলি, কারণ এরপরে আমাদের আরো অনেকগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমাদের করতে হবে। এই ধরনের অঙ্ক আমরা ছোটবেলায় করছি, কিন্তু এই অঙ্কগুলো আমরা অনেকে ভয় পাইতাম। মনে রাখো এই অঙ্কগুলো আমরা 2 ধাপে করব। এই অঙ্কগুলো আমরা 2 ধাপে করব। ঠিক আছে? 2 ধাপে করব, এগুলো আমরা 2 ধাপে করব। ধাপ 1, যদি আমরা দেখতে পাই লবে, লবে মানে হচ্ছে উপরে, লবে যদি আমরা দেখতে পাই হরের অর্ধেকের বেশি আছে, অর্ধেকের বেশি আছে, তাহলে পাই বা পাইয়ে গুণিতক দিয়ে ভাঙবো, পাইয়ে গুণিতক দিয়ে ভাঙবো, পাই অথবা পাইয়ে গুণিতক দিয়ে ভাঙবো। ঠিক আছে? পাই অথবা পাইয়ে গুণিতক দিয়ে ভাঙবো। কিভাবে? আসো আমি একটু দেখাই, বুঝাই। তোমাদের কাজ হলো বুঝা, ভাই একটা অঙ্ক বুঝলে না এই টাইপের সব অঙ্ক পারবা। তোমরা যে লিখতে ব্যস্ত হয়ে যাও, এই জন্য তোমরা বুঝাতে টাইম দিতে পারো না। ঠিক আছে? সো বুঝার পিছনে টাইম দাও। আমি ফার্স্টে কি বলছি? লবে, লবে মানে উপরে, হর, হর মানে নিচে, নিচে অর্ধেকে বেশি যদি উপরে থাকে, অর্ধেকে বেশি উপরে থাকে, নিচে আছে কত ভাইয়া? 18, 18 অর্ধেক কত? 9। আমি দেখবো 9 বেশি উপরে আছে কিনা, অনেক বেশি আছে ভাইয়া, 17 আছে, 17 আছে। তাহলে 9 বেশি 17 আছে, 17 মানে হচ্ছে অনেক বেশি। তাহলে এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো। 8 আছে এখানে, দেখো এখানে নিচে আছে 8, তাহলে 8 এর অর্ধেক কত? 4, 4 এর বেশি 5 আছে, এটাকেও ভাঙবো। 18, 18 অর্ধেক হচ্ছে 9, ওরে বাবা 9 এর বেশি আছে, এটাকেও ভাঙবো। 8, 8 এর অর্ধেক হচ্ছে 4, 4 এর থেকে কম আছে 3, এটাকে ভাঙবো না, এটাকে রেখে দিব। সো কাকে ভাঙবো না এটা ফার্স্টে ডিসিশন নিতে হবে। কিভাবে ডিসিশন নিব? উপরে নিচেরটা অর্ধেকে বেশি থাকলে তখন আমরা ভেঙে দিব। আর ভাঙবো কিভাবে সেটাও আমি বলে দিছি। ভাঙবো হচ্ছে পাই অথবা পাইয়ের গুণিতক, পাই অথবা পাইয়ের গুণিতক দিয়ে ভাঙবো। তার মানে পাই মানে কি? পাই মানে হচ্ছে, আমরা এখন এটাকে লিখে ফেলবো যে সাইন স্কয়ার, আমি এখানে একটা পাই নিয়ে আসবো, এখানে আমি একটা পাই নিয়ে আসবো। এন্ড তুমি চিন্তা করো, আমার যদি এখানে 18 থাকে আর তুমি এখানে পাই দাও, পরবর্তী লাইনে এটা লসাগু করলে এখানে কি 18 পাই চলে আসবে না? আমি যদি এখানে শুধু পাই বানাইতে চাই, শুধু পাই লিখতে চাই, শুধু পাই লেখা মানে কি? পাই লেখা মানে হচ্ছে নিচে যা আছে উপরে তাই চলে আসবে লসাগু করলে। তো সোজা বাংলায়, আমি একদম সোজা বাংলায় বুঝাই দিচ্ছি, নিচে যা আছে তুমি উপরে সেম পাই লিখবা। 18 থাকলে 18 পাই লিখবা। এখানে যেমন কি আছে 8, তাহলে তুমি এখানে 8 পাই লিখবা। ঠিক আছে? 8 পাই লিখবা। ঠিক আছে? এখানে আছে 18, তাহলে এটা গুণিতক লিখবা, গুণিতক, কারণ 18 লিখলে অনেক বেশি বাকি থাকে। 18 দুগুণে 36 লিখে ফেলবা, কারণ 36 হলো 37 এর কাছাকাছি, 36 হলো 37 এর কাছাকাছি। এভাবে ভেঙে দিবা, এইভাবে ভাঙবা, মানে নিচে যা আছে উপরে তা লিখবা অথবা তার গুণিতক লিখবা। এখন চিন্তা করো, 18 লিখছো কিন্তু এখানে আছে 17, তার মানে কি একটা পাই বাদ দিতে হবে, একটা বাদ দিলে 17 হয়। এখানে 8 লিখছো, সেম সেম লিখছো, তাহলে 3টা বাদ দিতে হবে, 3 পাই। এখানে 18 দুগুণে 36 লিখছো, এখানে আছে 37, তাহলে একটা যোগ করতে হবে, একটা যোগ করতে হবে। আর এটাকে তো ভাঙবো না, তো এটা লিখে দিব,
3π/8 যা আছে তাই লিখে দিব। বুঝতে পারছি? বুঝতে পারছি? নিচে যা আছে তা লিখবো অথবা গুণিতক লিখবো। নিচে যা আছে তা লিখবো অথবা গুণিতক লিখবো। 8 আছে 8 লিখছি, 18 দুগুণে 36 লিখছি। এবার 18 দিয়ে সবাইকে ভাগ করে ফেলো। 18 দিয়ে 18 পাইকে ভাগ করলে এই যে পাই চলে আসছে, আমি এটা কথাই বলছি। এই যে 18 দিয়ে 18 কে ভাগ করলে পাই চলে আসছে, আর পাইকে 18 দিয়ে ভাগ করলে π/18 চলে আসছে। 8 পাইকে 8 দিয়ে ভাগ করলে পাই চলে আসছে, আর 3 পাইকে 8 দিয়ে ভাগ করলে 3π/8 থেকে গেছে। মনোযোগ দাও, বুঝে যাবা, টাইম লাগবে না, মনোযোগ দাও। কোশ্চেন করো না, এখন বুঝতে থাকো। 36 কে 18 দিয়ে ভাগ করলে 2π, এই যে গুণিতক দেখছো, পাইয়ে গুণিতক চলে আসছে। আর পাইকে 18 দিয়ে ভাগ করলে π/18। আর আগে থেকে এখানে কি ছিল? আগে থেকে এখানে ছিল হচ্ছে cos স্কয়ার 3π/8। ওকে, এখন দেখো পাই থাকলে সাইন সাইনই থাকে, সাইনে কোনো পরিবর্তন হয় না। আর π/18 পাশে বসে যাবে। আমি বলছিলাম স্কয়ার থাকলে কোয়াড্রেন্ট চিন্তা করবা না। এই কোয়াড্রেন্ট কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট চিন্তা করার দরকার নাই। স্কয়ার থাকলে সবসময় পজিটিভ, কোয়াড্রেন্টের চিন্তা করার দরকার নাই। পাই থাকলে চেঞ্জ হবে না, π/18 বসে যাবে। পাই থাকলে চেঞ্জ হবে না, 3π/8 বসে যাবে। 2π মানে কি? চেঞ্জ হবে না, π/2 এর বিজোড় গুণিতক হলে চেঞ্জ হয়। π/18 বসে যাবে। আর cos স্কয়ার 3π/8 আগে থেকে ছিল, 3π/8 আগে থেকে ছিল। ওকে, এখন তো আমাদের হিসাবটা খুবই সুন্দরভাবে মিলে গেছে। এই যে দেখো sin স্কয়ার থেটা cos স্কয়ার থেটা, এটা একটা জোড়া, এইটা একটা জোড়া, এই জোড়ার মান কত? 1। sin স্কয়ার 3π/8 cos স্কয়ার 3π/8, এটা একটা জোড়া, এই জোড়ার মান কত? 1। তাহলে দুইটা sin স্কয়ার থেটা cos স্কয়ার থেটা যোগফল হচ্ছে 1 + 1, হিসাব করলে আসবে 2। শেষ। প্রথম ধাপেই মিলে গেছে অঙ্কটা, প্রথম ধাপেই মিলে গেছে। ঠিক আছে, প্রথম ধাপেই মিলে গেছে। বুঝছি কিনা? বুঝছি কিনা? আবার বলি কিন্তু নতুন অঙ্ক দিয়ে বলবো, আবার বলবো কিন্তু নতুন অঙ্ক দিয়ে বলবো। ঠিক আছে, আবার বলবো, নতুন অঙ্ক দিয়ে বলবো। তাহলে প্রথম ধাপটা কি, কিভাবে বুঝবো কোনটা ভাঙবো কি ভাঙবো না? 9 10 মুখস্থ করতা তোমরা, তোমরা 9 10 এগুলো মুখস্থ করতা, আমি জানি, এগুলো আমাকে বললো না। তোমরা এটা মুখস্থ করতা 9 10, সত্য কথা কিনা? যে কোনটা ভাঙবা কোনটা ভাঙবা না, এটা আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে বাসাতে যাইতা। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে লজিক। কখন ভাঙবো? উপরে যদি নিচেরটায় ডাবলের অর্ধেকের থেকে বেশি থাকে, অর্ধেকে বেশি থাকলে ভাঙবা। এই যে 8 অর্ধেক কত? 4, 4 থেকে কম আছে, তাহলে এটা ভাঙি না, এটা রেখে দিছি। এখানে দেখো অর্ধেকে বেশি, অর্ধেকে বেশি, অর্ধেকে বেশি উপরে আছে, অর্ধেকে বেশি থাকলে ভাঙবো। ভাঙবো কিভাবে? পাই আর পাইয়ে গুণিতক দিব, তার মানে কি সেম সেম লিখবো অথবা ডাবল ট্রিপল বানাবো। তার মানে 18 থাকলে 18 পাই, 8 থাকলে 8 পাই, 18 থাকলে 18 দিলে হবে না, 18 দুগুণে 36, আর এটা যা আছে তা। কেন? কারণ 18 কে 18 দিয়ে ভাগ করলে ওই যে পাই, যেটা আমরা ফার্স্টে বানাতে চাইছি, পাই থাকবে। 8 দিয়ে 8 পাইকে লিখলে এটা ডাবল হইলে 2 পাই, যা আছে তা। হিসাব করলাম, সূত্র মিলে গেল। আরেকটা দেখো, আরেকটা দেখো, এই যে দেখো ঢাকা বোর্ডে আসছে, মাদ্রাসা বোর্ডে আসছে, সিলেট চিটাগাং বোর্ডে আসছে, অনেকবার আসছে। মুখস্থে কোনো দরকার নাই, মুখস্থে কোনো দরকার নাই। অঙ্কটা দেখছি, চিনছি, এখন আসেন আমরা হিসাব করি। নিচে কত আছে? 8, 8 অর্ধেক কত? 4। এখানে 4 থেকে বেশি না কম? ভাইয়া কম, ভাঙবো না, ভাঙবো না। 8, 8 অর্ধেক কত? 4, 4 থেকে কম আছে, ভাঙবো না। 8, 8 অর্ধেক কত? 4, এখানে আছে 5, ভাঙবো। 8, 8 অর্ধেক কত? 4, 4 থেকে বেশি আছে 7, ভাঙবো। ভাঙবো কিভাবে? সেম সেম বানায় ফেলবো। তাহলে cos স্কয়ার π/8 এটা থেকে গেল, cos স্কয়ার 3π/8 এটাও থেকে গেল, cos স্কয়ার 5π/8 এটাকে ভাঙবো কিভাবে? নিচে যা আছে উপরে তা লিখবা অথবা গুণিতক লিখবা, নিচে যা আছে তা লিখবা অথবা গুণিতক লিখবা। মানে 8 থাকলে 8 পাই। তো আমি যদি এখানে একটু সুন্দর করে লিখে দিই যে এখানে আসলে পাই বা পাইয়ের গুণিতক কেমনে বানাবো? হরে সেম
বা গুণিতক নিয়ে আসবো, হরের সেম বা গুণিতক। এই কি ঠিক আছে, হরের সেম বা গুণিতক নিয়ে আসবো, হরের সেম বা গুণিতক নিয়ে আসবো। ঠিক আছে, মানে নিচে যেটা আছে সেটা সেম নিয়ে আসবো অথবা গুণিতক নিয়ে আসবো। তাহলে নিচে এখানে কত আছে বলো তো, এখানে আছে 8, তাহলে 8 পাই নিয়ে আসবো, কিন্তু আমার বানাইতে হবে 5 পাই, তাহলে কি করতে হবে 3টা বিয়োগ দিতে হবে। ওকে, একইভাবে এখানেও দেখো সেম নিয়ে আসবো, 8 পাই লিখে ফেলবো, 7 পাই বানাইতে হবে, তাহলে একটা বিয়োগ দিতে হবে। ওকে, এবার 8 দিয়ে ভাগ করে ফেলো, প্রথমটা থেকে গেল, দ্বিতীয়টা থেকে গেল, 8 দিয়ে ভাগ করলে পাই মাইনাস 3 পাই বাই 8, 8 দিয়ে ভাগ করলে পাই মাইনাস পাই বাই 8। ওকে, পাই থাকলে চেঞ্জ হবে না, cos স্কয়ার পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8, পাই থাকলে চেঞ্জ হবে না, যা আছে বসে যাবে। কোয়াড্রেন্ট হিসাব করার দরকার নাই, কারণ স্কয়ার থাকলে কোয়াড্রেন্ট হিসাব করবা না। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে দুইটা cos স্কয়ার পাই বাই 8 আসলো, দুইটা cos স্কয়ার 3 পাই বাই 8 আসলো। এখন কি করব? সো এখন হচ্ছে আমাদের 2 নাম্বার ধাপ, যেটা আগের অঙ্কে প্রয়োজন হয় নাই, আগে অঙ্কে প্রয়োজন হয় না কিন্তু এই অঙ্কে প্রয়োজন হয়েছে। দুইটা cos স্কয়ার পাই বাই 8, দুইটা cos স্কয়ার 3 পাই বাই 8। ঠিক আছে, সো আগে অঙ্কে প্রয়োজন হয় না, এই অঙ্কে প্রয়োজন হয়েছে, সেটা হচ্ছে 2 নাম্বার ধাপ। ঠিক আছে, 2 নাম্বার ধাপে আমরা যেটা করব, ঠিক আছে, ধাপ 2। ওকে, ধাপ 2তে আমরা বড় কোণ দেখবো, ওই যে অর্ধেক আছে নাকি কম আছে এটা দেখবো না, আমরা বড় কোণকে ভাঙবো, দুইটার মধ্যে যেটা বড়, এই বড় কোণকে ভাঙবো। কিভাবে ভাঙবো? এই পাই বাই 2 অথবা পাই বাই 2 এর গুণিতক, পাই বাই 2 এর গুণিতক, পাই বাই 2 অথবা পাই বাই 2 এর গুণিতককে ভাঙবো, মানে এমন ভাবে ভাঙবো যেন পাই বাই 2 চলে আসে। ঠিক আছে, এখন এই পাই বাই 2 বানাবো কিভাবে? যেমন এখানে বলো পাই বানাইতাম কিভাবে, হরের সেম লিখে ফেলতাম বা গুণিতক লিখতাম, আর এখানে যেভাবে বানাবো সেটা হচ্ছে হরের অর্ধেক লিখবো, হরের অর্ধেক, উপরে হরে অর্ধেক লিখে ফেলবা, তাহলে পাই বাই 2 এ চলে আসবে। এই যে পাই বাই 2 আনতে হবে, সেটা আনবো কিভাবে, হরে অর্ধেক লিখবো উপরে। তাহলে বড় কোণ কোনটা? এটা হচ্ছে পাই বাই 8। এখানে দেখো এখানেও পাই বাই 8 আছে, কিন্তু এটার সাথে 3 গুণ আছে, তার মানে এটা 3 গুণ, পাই বাই 8 এর 3 গুণ, 3 পাই বাই 8। তাহলে এইটা বড় কোণ, এইটা বড় কোণ, তাহলে এই কোণটাকে ভাঙবো। এই কোণটাকে কিভাবে ভাঙবো? হরের অর্ধেক দিয়ে ভাঙবো, হর এর অর্ধেক। হরের অর্ধেক মানে কি? হরের অর্ধেক মানে নিচে আছে 8, এখানে লিখবো 4, 4 পাই লিখবো, অর্ধেক 4 পাই লিখবো, আর এখানে 3 বানানোর জন্য একটা পাই বিয়োগ দিতে হবে। আচ্ছা, কেন 4 পাই লিখলাম? কারণ পরের লাইনে আমি যখন 8 দিয়ে ভাগ করে ফেলবো, 8 দিয়ে 4 কে ভাগ করব, তখন দেখো এখানে পাই বাই 2 চলে আসবে, যেটা আমাদের আলটিমেট টার্গেট। cos স্কয়ার পাই বাই 8, এই যে প্রথমটা থেকে গেল, 4 পাইকে 8 দিয়ে ভাগ করলে এইটা হয়ে যাবে পাই বাই 2। 4 পাইকে 8 দিয়ে ভাগ করলে, যে অর্ধেক লিখছো না, উপরে অর্ধেক লিখবা, উপরে অর্ধেক লিখলে এটা অর্ধেক হয়ে যাবে, পাই বাই 2 মাইনাস, এবার পাইকে 8 দিয়ে ভাগ করলে পাই বাই 8। এই যে দেখো আমাদের আলটিমেট টার্গেট পাই বাই 2 নিয়ে আসা। কেন পাই বাই 2 নিয়ে আসা? কারণ পাই বাই 2 নিয়ে আসলে ভাইয়া cos হয়ে যাবে sin, পাই বাই 8 থেকে যাবে, আর sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যোগ করলে 1, 2 ইনটু 1 মানে হচ্ছে 2। অনেকেও প্রথম থেকে অ্যান্সার বলতেছো, পারফেক্ট, এই হচ্ছে অ্যান্সার, 2 হচ্ছে অ্যান্সার। আবার বলি, প্রথমটা তো ভাঙা বুঝছো, নিচেরটার অর্ধেকে বেশি থাকলে ভাঙবো, আর এখানে ভাঙবো কি, বড়টা, এখানে অর্ধেক টর্ধেক দেখবো না। এই দ্বিতীয় ধাপে কি করব, বড় কোনটাকে ভাঙবো, এইটা, এটার মধ্যে বড়কে 3 পাই বাই 8 এটাকে ভাঙবো। প্রথম ধাপে ভাঙার নিয়ম কি, নিচে যা আছে উপরে সেম পাই লিখে দিবা অথবা গুণিতক লিখবা, 8 থাকলে 8 লিখবো, 18 থাকলে 18 লিখবো, সেম সেম লিখবো। আর দ্বিতীয় ধাপে ভাঙার নিয়ম কি, অর্ধেক লিখবা, অর্ধেক, 8 থাকলে 4 লিখবা, 18 থাকলে 9 লিখবা, 20 থাকলে 10 লিখবা, অর্ধেক লিখবা। কেন? কারণ অর্ধেক যখন আমি লিখবো, পরবর্তী লাইনে যখন আমি 8 দিয়ে ভাগ দিব,
তখন দেখো এটা হয়ে যাবে π/2, π/2 হয়ে যাবে কি সাইন চেঞ্জ হয়ে যাবে, তখন সূত্র মিলে যাবে। ঠিক আছে, 9-10 এর ম্যাথ এটাই 7.1, তুমি বই খোলো 7.1 এই ম্যাথগুলো আবার দিছে 7.1 এই ম্যাথগুলো আবার দিছে, তুমি যেই বই খুলবা দেখবা সেম এগুলো আছে। ওকে, সো এগুলো আমি দেখালাম রিটেনের জন্য। এখন যখন এমসিকিউ তে আসবে, ওকে এটা চেষ্টা করো, এটা ট্রাই ইট ইয়োরসেলফ, ঠিক আছে, বাসায় চেষ্টা করবা। ঠিক আছে, এই যে তার আগে এটা একটু করি, এটা করি, হ্যাঁ এটা একটু করি, হ্যাঁ তারপর আমরা এই যে ধারা শর্টকাট ফর এমসিকিউ, এগুলো ধারার অঙ্ক, ধারা মানে হচ্ছে যোগ আকারে আছে, এই যে এগুলো সব যোগ বিয়োগ আকারে আছে না, এই যে যোগ বিয়োগ আকারে আছে, এগুলো সব ধারার অঙ্ক। এই যে ধারার অঙ্ক, ধারা মানে হচ্ছে কি যোগ বিয়োগ আকারে আছে, না ডিগ্রিতে ভাঙা যাবে না। একজন বলছে ভাইয়া এগুলাকে যদি পাই আমার ভালো লাগে না, আমি ডিগ্রিকে ভালোবাসি, আমি ডিগ্রিতে নিতে চাই, তাহলে স্যারও তোমাকে ডিগ্রি প্রদান করিবে, কিন্তু ওই ডিগ্রির সাইজটা একটু বড় হবে। ঠিক আছে, ওই ডিগ্রির সাইজটা একটু কি হবে, বড় হবে, এবং তোমাকে 1 ডিগ্রি না তোমাকে 2 ডিগ্রি দিবে, এই যে এরকম 2টা ডিগ্রি দেওয়া হবে, তোমাকে এই অঙ্কের নাম্বার হিসেবে 2টা ডিগ্রি প্রদান করবে। ঠিক আছে, তুমি যদি এই পাইকে ডিগ্রিতে নিয়ে যাও, কারণ দুইটা দুই ধরনের একক, কেউ ভাঙতে বলে নাই, কেন ভাঙবা, ভাঙ্গো না, ডিগ্রিতে যদি ভাঙ্গো তাহলে স্যার তোমাকে ডিগ্রি প্রদান করিবে, কিন্তু একটা জায়গায় 2টা ডিগ্রি প্রদান করিবে এবং সাইজে একটু বড় হবে, তার মানে তুমি ডাবল ডিগ্রি পেয়ে যাবা, ডাবল ডিগ্রি মানে হচ্ছে ডাবল শূন্য পেয়ে যাবা। বুঝতে পারছো, দরকার নাই, এটা যদি ডিগ্রিতে থাকতো আমরা ডিগ্রিতে অঙ্ক করতাম, পাই থাকলে পাইতে অঙ্ক করব, এটা আমি গত ক্লাসে ক্লিয়ার করছি। বুঝতে পারছো, প্রশ্নে যা থাকবে সেটা চেঞ্জ করবা না, সেম ভাবে করবা। ঠিক আছে, ওকে, এই যেমন এটা ডিগ্রি, এই যে দেখো এই অঙ্কটা কিসে দেওয়া, ডিগ্রিতে দেওয়া। এন ভাই আমি তো পাইকে ভালোবাসি, একদম শূন্য খায়া যাবা, দেখা মাত্র স্যার শূন্য দিয়ে দিবে, তোমাকে ডিগ্রিতে দিছে তুমি ডিগ্রিতে অঙ্ক করবা, তোমাকে পাই দিছে তুমি পাইতে অঙ্ক করবা, ফাজিলের দরকার, আমি ডিগ্রিতে নিতে চাই কেন, এত ভালোবাসা কেন, ভালোবাসা কমাইতে হবে। ওকে, cos স্কয়ার 10 ডিগ্রি, cos স্কয়ার 20 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি, মাঝখানে ডট ডট দেওয়া আছে, কিন্তু আমরা ডট ডট গুলো ভেঙে লিখে ফেলবো। cos স্কয়ার 50, সবগুলা লিখবো মিলি, 40, 50, 60, 70, আর লাস্টে কত, লাস্টে হচ্ছে cos স্কয়ার 80। ঠিক আছে, আমরা সবগুলা লিখলাম, কারণ আছে। তাহলে যে প্রথমটা হচ্ছে cos স্কয়ার 10, এটা রেখে দিলাম, cos স্কয়ার 20 এটা রেখে দিলাম, cos স্কয়ার 30 এটা রেখে দিলাম, cos স্কয়ার 40 এটা লিখে দিলাম। এবার দেখো 50, এটাকে লিখে ফেলবো 90 মাইনাস 40, 60 কে লিখে ফেলবো 90 মাইনাস 30, 70 কে লিখে ফেলবো 90 মাইনাস 20, 80 কে লিখে ফেলবো 90 মাইনাস 10। এখন আমরা জানি 90 মানে কি, তাহলে প্রথম লাইনটা থাকলো cos স্কয়ার 10, cos স্কয়ার 20, cos স্কয়ার 30, cos স্কয়ার 40। ঠিক আছে, এবার দেখো 90 মানে কি, 90 মানে cos হয়ে যাবে sin, 40 ডিগ্রি বসে যাবে, 90 এর কাজ শেষ, 40 বসে যাবে, কোয়াড্রেন্ট চিন্তা করার দরকার নেই কারণ স্কয়ার আছে, 90 এর জন্য sin স্কয়ার হয়ে যাবে 30 বসে যাবে, 90 এর জন্য cos স্কয়ার হয়ে যাবে sin স্কয়ার 20 ডিগ্রি বসে যাবে, আর লাস্টেরটা 90 এর জন্য sin স্কয়ার হয়ে যাবে 10 ডিগ্রি বসে যাবে। এখন দেখো সবগুলা জোড়া মিলে গেছে, এই cos স্কয়ার 10 প্রথমটার লগে লাস্টেরটা জোড়া মিলছে, এই যে জোড়া মিলছে এই জোড়ার মান কত হবে, এই জোড়ার মান হবে ভাইয়া 1, তাই না, cos স্কয়ার 10 sin স্কয়ার 10 যোগ করলে 1, cos স্কয়ার 20 sin স্কয়ার 20 এই যে জোড়া মিলছে এই জোড়ার মানও হবে 1, cos স্কয়ার 30 sin স্কয়ার 30 জোড়া মিলছে এটার মানও হবে 1, cos স্কয়ার 40 sin স্কয়ার 40
এটা জোড়া মিলছে 1, তাহলে 4টা জোড়া, প্রতি জোড়ার মান 1, তাহলে অ্যান্সার হচ্ছে 4। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ফালতু অ্যান্সার, বুঝতে পারছি। 90 দিয়ে ভাঙছি, 90 এর জন্য কস গুলা সাইন হয়ে গেছে, প্রথমটার লগে লাস্টেরটা জোড়া মিলছে, সেকেন্ডটার লগে শেষ থেকে সেকেন্ড, 3 নাম্বারটার লগে শেষ থেকে 3 নাম্বার, এভাবে জোড়া মিলছে, সবগুলা 1 হয়ে গেছে। সো এইভাবে আমরা যখন দেখব যে ভাইয়া পদ সংখ্যা কত, যখন আমাকে শর্টকাট দিয়ে এমসিকিউতে অ্যান্সার করতে বলবে, এই ধারার অঙ্কগুলা, ধারা মানে যোগের অঙ্কগুলা, যোগের অঙ্কগুলো যখন আমাকে এমসিকিউতে অ্যান্সার করতে বলবে, তার জন্য শর্টকাট আছে। প্রথমে আমাকে পদ সংখ্যা বাইর করতে হবে। পদ সংখ্যা মানে কয়টা পদ আছে, কয়টা পদ আছে সেটা বাইক করব। পদ সংখ্যা আমরা বাইক করব, পদ সংখ্যা হচ্ছে n। কেমনে বাইক করব, একদম বাংলা নিয়ম বলে দিই, সেটা হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিফারেন্স, পার্থক্য যোগ 1, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিফারেন্স যোগ 1। এই যে আগে অঙ্কটা খেয়াল করো, লাস্ট কত, আগের অঙ্কে লাস্টে কত আছে 80, তাহলে আমরা যদি n এর মান বাইক করি তাহলে 80 লাস্টেরটা। ফার্স্ট কত, লাস্ট মাইনাস ফার্স্ট, ফার্স্ট হচ্ছে 10। ওকে, ডিফারেন্স, ডিফারেন্স মানে কত করে বাড়ছে, কত করে বাড়ছে, 10 20 30, 10 করে বাড়ছে, ডিফারেন্স যোগ 1, এই হচ্ছে সূত্র। লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা, লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা ডিভাইড বাই ডিফারেন্স যোগ 1। হ্যাঁ, সমান্তর ধারা, সমান্তর ধারা, মোহাম্মদ বলে ফেলছে সমান্তর ধারা, ইজি। লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা ডিভাইড বাই ডিফারেন্স প্লাস 1, তাহলে আমরা n এর মান পেয়ে যাব। তাহলে এখানে দেখো n এর মান কত আসে আগেরটাতে, 80 থেকে 10 গেলে 70/10 যোগ 1, 70/10 মানে 7 যোগ 1, তার মানে 8। তাহলে n এর মান আসে 8। n এর মান পাওয়ার পর আমি দেখব যে n এর মান জোড় না বিজোড়। n যদি জোড় হয় তাহলে একটা অ্যান্সার, n যদি বিজোড় হয় তাহলে একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে n জোড় হইলে সমষ্টি হবে n/2, অর্ধেক, অর্ধেক অ্যান্সার শেষ। n জোড় হইলে সমষ্টি হলো অ্যান্সার অর্ধেক। যেমন এখানে অ্যান্সার কত ছিল 8, 8 এর অর্ধেক কত 4, এই যে অর্ধেক হবে অ্যান্সার। যতগুলা পদ তার অর্ধেক হলো অ্যান্সার। যেমন আমরা এই অঙ্কটা করছি, এখানে পদ কয়টা দেখো, 1 2 3 4, 4টা পদ, 4টা পদ, পদ মানে n এর মান হচ্ছে 4, এই অঙ্কে n এর মান 4, তাহলে অ্যান্সার কত দেখো, অ্যান্সার হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে কত 2। আগে অঙ্ক দেখো 1 2 3 4, 4টা পদ, 4টা পদ, অ্যান্সার হচ্ছে কত অর্ধেক 2। তাহলে জোড় হইলে অর্ধেক হবে, জোড় হইলে অর্ধেক হবে। ওকে, চেঞ্জ মানে হচ্ছে কত করে বাড়তেছে, এই যে 10 20 30, এই যে কত করে বাড়তেছে, 10 করে বাড়তেছে, এই 10 দিয়ে ভাগ করবা, এই ডিফারেন্স মানে হচ্ছে 10 দিয়ে ভাগ করবা। ওকে, জোড় হইলে অর্ধেক হলো অ্যান্সার, আর বিজোড় যদি হয় তাহলে এই পুরা ধারাটা সমষ্টি হবে n-1, মানে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, 1 কমায় ফেলবো, বিজোড় থেকে 1 কমায় ফেলবো, তারপর 2 দিয়ে ভাগ করব, এবং এর সাথে আমরা হয় শেষ পদ অথবা মধ্যপদ যোগ করব, শেষ পদ অথবা মধ্যপদ যোগ করব। ভাই কোনটা যোগ করব, যার মান তোমার জানা থাকবে, যার মান জানি, যেটার মান জানি সেটা যোগ করে ফেলবা। যদি তুমি শেষ পদের মান জানো শেষ পদ যোগ করবা, যদি মধ্যপদের মান জানো তাহলে মধ্যপদ যোগ করবা। আসলে আমরা একটা উদাহরণ দেখি, যেমন এইটা, আমাকে এটা ভ্যালু বাইক করতে বলছে, তো আমি এটা এমসিকিউতে শর্টকাটে করতে চাই। শর্টকাটে করতে চাইলে ফার্স্টে আমাকে দেখতে হবে কয়টা পদ আছে, কয়টা পদ আছে, কারণ এটা আমি হাতে গুনতে পারতেছি না, আমাকে দ্রুত করতে হবে। কিভাবে, লাস্টেরটা 75 মাইনাস ফার্স্টেরটা 15 ডিভাইড বাই ডিফারেন্স মানে কত করে বাড়ছে, খেয়াল করো 15 20 25, 5 করে বাড়ছে, যোগ 1, লাস্টে 1 দিবা, এটা সূত্রের 1। ঠিক আছে, ওকে, কত আসে দেখো তো, n এর মান কত আসে, 75 থেকে 15 গেলে 70 60, 5 যোগ 1, 5 12 60 যোগ 1, তার মানে n এর মান দেখো 13 আসছে, n এর মান আসছে 13, মানে বিজোড়। তাহলে বিজোড় যদি আসে তাহলে সমষ্টি কত,
এটা সমষ্টি কত হবে? সেটা হচ্ছে 13 মাইনাস 1/2 যোগ এই যে n মাইনাস 1/2 এক কমায় দিয়ে তারপর 2 দিয়ে ভাগ করব। তাহলে n মাইনাস মানে 13 মাইনাস 1/2, ঠিক আছে? 13 মাইনাস 1/2। হ্যাঁ নাই 6 আনসার কেন? এটা কি 12 আসছে নাকি? বিজোড় আসছে। বিজোড় হলে তো অর্ধেক হবে না, জোড় হলে অর্ধেক হবে, বিজোড় হলে নিচেরটা। তাহলে n মাইনাস 1/2 মানে 13 মাইনাস 1/2। এখন আমাকে দেখতে হবে শেষ পদ মধ্যপদ কোনটার ভ্যালু তুমি মুখস্থ জানো। শেষ পদ লাস্টের পদ কত আছে এখানে? এখানে শেষ পদ কত খেয়াল করো। এখানে শেষ পদ হইল সাইন স্কয়ার 75 ডিগ্রি। ভাই সাইন স্কয়ার 75 এর মান আমি জানি না, 75 এর মান কত। তাহলে শেষ পদ বসবে না, তাহলে কোনটা বসবে? মধ্যপদ। ভাইয়া মধ্যপদ কেমনে বাইক করব? এগুলো সরল লেখাতে শিখছো। মধ্যপদ কেমনে বাইক করে? ফার্স্টেরটা আর লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে মাঝখানেরটা পাওয়া যায়। তার মানে 75 আর 15 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে মধ্যপদের মান হইল 90/2। তার মানে মধ্যপদের মান হইল 45 ডিগ্রি। এখন বলো তুমি কি 75 এর মান জানো, সাইন 75 এর মান জানো, নাকি সাইন 45 এর মান জানো? ভাই আমি 45 এর মান জানি, তাহলে এখানে মধ্যপদের মান বসবে। যেটা মান জানো সেটা লিখে ফেলবা, শেষ। এটাই শর্টকাট, এটা বড় নিয়ম না, এটা সিকিউ তে করা যাবে না, এটা শর্টকাট, এমসিকিউ তে করতে পারবা। তাহলে কত আসে দেখো, 13 মাইনাস 1 12/2, তার মানে 6। আর সাইন 45 মানে হচ্ছে 1/√2 হোল স্কয়ার। স্কয়ার আছে তো, এই যে স্কয়ার আছে, স্কয়ার সহ বসবে। তাহলে এটা হচ্ছে হাফ। লসাগু করলে 6 দুগুণে 12 একে 13, 13/2, এটা হচ্ছে অ্যান্সার। এই দেখো মিলে গেছে, শর্টকাটে করছি, মিলে গেছে। বুঝতে পারছি? তাহলে শেষ পদও বসতে পারে, মধ্যপদও বসতে পারে, এটা পুরাটাই ডিপেন্ড করবে আমি কোনটার মান জানি। আর মধ্যপদ বাইক করার নিয়ম কি? দুই পাশের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। এটা আমরা সরলরেখাতে শিখছি, দুই পাশে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, ওকে। যেমন এটা করো, এটা করো, অ্যান্সারটা বলো, এটা অ্যান্সারটা বলো। ফার্স্টে বাইক করো, এখানে n কত? এখানে n এর মানটা বাইক করো, n এর মান বাইক করো। শেষ পদ মধ্যপদ কোনোটাই যদি না জানো তাহলে যে কোনো একটা লিখে দিলে হবে, তবে বাকিটাকে ওটাই করবা। আর যদি দুইটাই জানো তাহলে যে কোনো একটা লিখবা, শেষেরটা লেখো মাঝখানটা লেখো, একই অ্যান্সার। ঠিক আছে, বেশিরভাগ সময় শেষেরটা লেখা ভালো। যদি তুমি দুইটাই জানো তাহলে শেষেরটা লিখবা, যদি দুইটা কোনোটাই না জানো তাহলে যে কোনো একটা লিখবা। ঠিক আছে, ওকে। এর মান কত? লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা ডিভাইড বাই কত করে বাড়ছে দেখো, 3 9 15, 3 9 15, 6 করে বাড়ছে, যোগ 1। তাহলে 174/6 যোগ 1। 6 দিয়ে কাটাকাটি করলে 6 দুগুণে 12, 5 54, 6 নং 54, 29 যোগ 1, তার মানে কত? 30। সবাই পারছে, পারভেজ পারছে, জামশেদ পারছে, আমোদ পারছে, হাফসা পারছে, সাকিবুল পারছে, রাকিব পারছে, জাবের পারছে। ঠিক আছে, অসাধারণ, বাহ। নাম পড়ে শেষ করতে পারতেছি না। জোর, জোর হইলে সমষ্টি কত? সমষ্টি মানে এটা যোগফল, এই প্রশ্নটা যোগফল হবে অর্ধেক, মানে 15। শেষ, 15 হইলো অ্যান্সার, অ্যান্সার হলো 15। ঠিক আছে, তাইলে এইটা করে ফেলো, এইটা করে ফেলো। পোল কোশ্চেন 3, পোল কোশ্চেন 3 এটা করে ফেলো। বলছে ব্রেক দেন, কিসের ব্রেক? দুষ্ট কোথাকার, তোমাদেরকে কতবার শিখাবো? হ্যাঁ ভাইয়া ক্লাস তো লম্বা হবে, খাওয়া দাওয়া করে বসবা। ফাতেমা বলছে আমার নামটা বলেন, এই পোল কোশ্চেন 3 পারলে নাম বলবো। ঠিক আছে, পোল কোশ্চেন 3 এটা আমাদের আজকের দিনের লাস্ট পোল কোশ্চেন। হিসাব করো, হিসাব করো, এখনই পোল লঞ্চ করব। শর্টকাটে করে ফেলো, এটা শর্টকাটে সম্ভব। চোখে দেখতে পাচ্ছি কয়টা পদ, চোখে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, এটা হিসাব করার দরকার নাই। তাহলে n এর মান হচ্ছে 5, n এর মান হচ্ছে 5। তাহলে বিজোড় হইলে সমষ্টি কি হয়? হ্যাঁ, ফালতু জিনিস তো। বিজোড় হইলে সমষ্টি কত হয়? n - 1
ডিভাইডেড বাই 2 যোগ এখানে কি বসবে শেষ পদ মাঝখানে পদ কোনটা পারছো না ওকে তাহলে এখন সবার ফার্স্ট হইতে হবে যেহেতু এটা পারছো সবার ফার্স্ট হইতে হবে কারণ শেষ পদে কি আছে মাঝখানে মধ্যপদ কি আছে ভাই মধ্যপদে সূত্র লাগবে না তো চোখে দেখা যাচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এই যে এইটা হইলো মধ্যপদ এই যে এইটা হচ্ছে মধ্যপদ এটা মুখস্থ সূত্র লাগবে কেন এটা হচ্ছে মধ্যপদ আর এটা হচ্ছে শেষ পদ তুমি কি 65 মান জানো নাকি মধ্যপদের মান জানো 45 এর মান জানো যেটা মান জানো সেটা লিখে ফেলো হিসাব করো শেষ আমি পোল দিয়ে দিচ্ছি সবার পারা উচিত দেখি কে ফার্স্ট হয় 1 2 3 পোল দিয়ে দিছি দেখি কে ফার্স্ট হয় না বাবা 65 মান তো আমি জানি না আমি মধ্যপদ বসায় দিব তাহলে cos স্কয়ার 45 যেটা মান আমি জানি ঠিক আছে 5 থেকে 1 গেলে 4 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 আর cos 45 এর মান হচ্ছে 1/√2 কিন্তু স্কয়ার আছে তাহলে এটা হবে 2 যোগ হাফ তাহলে 2 এর সাথে হাফ যোগ করলে 2 2 4 কে 5 5/2 কি ফালতু অঙ্ক প্রথমটা অ্যান্সার পারছো কিনা শেষ করতেছি অসাধারণ বাহ এর মধ্যে অনেকে ভুল করছে একে পিঠের উপর তাল ফালায় পিঠটি ভেঙে ফেলাইতে মন চায় ওকে তৌহিদ তাহমিদ এবার ফার্স্ট হয়েছে নিশাত শিকদার সেকেন্ড রাতুল রয় থার্ড হয়ে গেছে কনগ্রাচুলেশনস আব্দুল্লাহিল কাফি ফোর্থ নিশাত তাবাসসুম হচ্ছে ফিফথ তাসনিয়া আদিবা সিক্সথ মোহাম্মদ ইমামউদ্দিন সেভেন্থ রেটিনা সরকার এইট মিফতাহুল নাইন্থ মোসাম্মদ ইশফা খানম ববি হচ্ছে 10th আদনান গালিব 11th মাহিদুল ইসলাম মাহিন 12 মুহিব 13 আসমিত দে অর্পণ 14th মাইশা আক্তার 15th নূরা 16th আলিফা ইসলাম 17th উম্মে হাফসানা হামিদা 18 নাবিলা ইসলাম মালিহা 19th এবং আব্দুল্লাহ 20th 20 জনের নাম পড়ছি ঠিক আছে অবশ্যই ভাই 26 জনের নাম পড়েন কারণ ও 26তম হইছে না ঠিক আছে ওকে জোস পারছি না ওকে আমাদের শেষ দুইটা টাইপ বাকি আছে দুইটা না একটা টাইপ বাকি আছে শেষ হ্যাঁ দুইটা টাইপ বাকি আছে এই দুইটা টাইপ করলে আমাদের 7.1টা শেষ হবে মনোযোগ দিয়ে দেখো খুবই ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক ঠিক আছে ওকে সো এই ধরনের অঙ্কে প্রশ্নটা যদি তুমি একটু দেখো আমাদের থিটার একটা ভ্যালু বলে দিছে এবং এই ভ্যালুটা খুবই অদ্ভুত একটা ভ্যালু সেটা হচ্ছে π/36 সো এই ধরনের অঙ্কে তোমাকে কোনো অদ্ভুত ভ্যালু বলে দিবে থিটার মান হচ্ছে π/36 পরের অঙ্কটা দেখো থিটার মান কত বলছে থিটার মান বলছে দেখো π/20 এই যে পরের অঙ্কটাতে বলছে আবার π/20 ঠিক আছে ঢাকা বোর্ড বরিশাল বোর্ডে আসছে তারপরে আগেরটা আবার দেখো বুটেক্সে আসছে মানে ভর্তি পরীক্ষায় আসছে সো π/36 এরকম বলে দিছে দেন এখানে অনেকগুলা সাইন স্কয়ার থিটা এটা মান নির্ণয় করতে বলছে অনেকগুলা সাইন স্কয়ার থিটা মান নির্ণয় করতে বলছে ওকে ফার্স্টে যেটা করতে হবে দেওয়া আছে থিটা কত থিটা হচ্ছে π/36 এখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হলো π/2 বানাইতে হবে π/2 বানাইতে হবে তাহলে π/2 বানাইতে হইলে বলো তো এখানে কত দিয়ে গুণ করলে π/2 হবে যাই থাকুক প্রশ্নে যাই থাকুক তুমি π/2 বানাবা তোমার প্রথম কাজ হলো π/2 বানানো তাহলে উভয় পক্ষকে কত দিয়ে গুণ করলে π/2 হবে ভাইয়া 18 কারণ 18 দুগুণে 36 এই যে π/2 তাহলে আমাদের প্রথম কাজ π/2 বানানো এই π/2 এর ভ্যালু কত 18 থিটা এটা মাথায় রাখো π/2 এর ভ্যালু কত তাইলে 18 থিটা ওকে তাহলে এবার আসো প্রদত্ত রাশি যেটা মান বের করতে বলছে তাহলে প্রদত্ত রাশি এই প্রদত্ত রাশি আমাদের এখন পুরাটা লিখতে হবে মনোযোগ দাও খুবই ইজি অঙ্ক সাইন স্কয়ার 3 থিটা সাইন স্কয়ার 4 থিটা সাইন স্কয়ার 5 থিটা সাইন স্কয়ার 6 থিটা সাইন স্কয়ার 7 থিটা তারপরে বাকি থাকে হচ্ছে সাইন স্কয়ার 8 থিটা
sin স্কয়ার 9 থিটা, sin স্কয়ার 10 থিটা, sin স্কয়ার 11 থিটা, sin স্কয়ার 12 থিটা। তোমরা যেন ভালো বুঝতে পারো এই জন্যই ভেঙে লিখতেছি, এটা এমনি মুখে মুখেও করা যায়। sin স্কয়ার 14 থিটা, sin স্কয়ার 15 থিটা। ঠিক আছে, সবগুলো লিখলাম। এখন আমরা যেটা করব, π/2 পাওয়ার পর তুমি যেটা পাবা এইটা দিয়ে সবগুলা ভাঙার চেষ্টা করবা, বিশেষ করে বড়গুলা, তাহলে 18 থিটা দিয়ে ভাঙবো কোনগুলা? এই যে এগুলাকে ভাঙবো, এগুলাকে, এই যে 15 থিটা, 14 থিটা, 13, 12, 11, 10, 9, 9 কিন্তু মাঝখানে আছে, তো 9 পর্যন্ত আর লাগবে না। এই 9 কে মাঝখানে রেখে ওই পাশে গুলা ভাঙবো। তাহলে আমাদের এক পাশে থাকবে হচ্ছে sin স্কয়ার 3 থিটা, এগুলোকে ভাঙবো না, ছোটগুলোকে ভাঙবো না, মানে অর্ধেক ভাঙবো অর্ধেক ভাঙবো না, এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তাহলে sin স্কয়ার 6 থিটা, একটু মনোযোগ দাও বাবা, sin স্কয়ার 7, sin স্কয়ার 8, এগুলো থাকলো। ওকে, sin স্কয়ার 9 থিটা, এটাকে আমরা রেখে দিলাম, sin স্কয়ার 9 থিটা, এই 9 থিটা, ঠিক আছে, এই পর্যন্ত, কারণ এটা মাঝখানে আছে, এটা এই পাশেরটা ভাঙবো না, ওই পাশেরটা ভাঙবো। ওকে, তাহলে এই যে এই পাশে আছে 10 থিটা, 10 থিটাকে কি লেখা যায়? 10 থিটাকে লেখা যায় হচ্ছে 18 থিটা মাইনাস 8 থিটা। 11 থিটাকে লেখা যায় হচ্ছে 18 থিটা মাইনাস 7 থিটা। 12 কে লেখা যায় হচ্ছে 18 থিটা মাইনাস 6 থিটা। 13 কে লেখা যায় হচ্ছে 18 থিটা মাইনাস 5 থিটা। 14 কে লেখা যায় হচ্ছে 18 থিটা মাইনাস 4 থিটা। আর 15 কে লেখা যায় 18 থিটা মাইনাস 3 থিটা। এখন দেখো যত জায়গায় 18 থিটা আছে সব জায়গায় আমরা π/2 বসায় দিব, π/2 বসায় দিব, ঠিক আছে। ওকে, সো প্রথম লাইনটা ঠিক থাকলো, sin স্কয়ার 3 থিটা, sin স্কয়ার 4 থিটা, sin স্কয়ার 5 থিটা, sin স্কয়ার 6 থিটা, sin স্কয়ার 7 থিটা, sin স্কয়ার 8 থিটা, এই পর্যন্ত ঠিক থাকলো। এখন sin স্কয়ার 9 থিটা, এটা মানটা কত আসে বলতে পারবা? এই যে এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে দেখবা 9 থিটা π/4, এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 9 থিটা, আর এই পাশে 2 দিয়ে ভাগ করলে π/4, সো 9 থিটার মান হচ্ছে π/4, এটাই যে এখানে বসায় দিব। তাহলে sin স্কয়ার 9 থিটার মান হলো π/4। এখন দেখো এই যে এই 18 থিটা, এই 18 থিটার পরিবর্তে আমরা লিখে ফেলবো π/2। 18 থিটা মানে হচ্ছে π/2, তাহলে π/2 মাইনাস 8 থিটা, তারপরটা হবে π/2 মাইনাস 7 থিটা। হ্যাঁ, অনেকে বুঝে গেছো, এটা আসলে জোড়ার দিকে আগাচ্ছে, ঠিক আছে। π/2 মাইনাস 6 থিটা, π/2 মাইনাস 5 থিটা, π/2 মাইনাস 4 থিটা, আর লাস্টে হবে π/2 মাইনাস 3 থিটা, ঠিক আছে, এটা থাকলো। ওকে, এখন দেখো এই যে π/2, এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? π/2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো আমাকে? π/2 গুলোর জন্য সাইন কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। π/2 গুলোর জন্য সাইন হয়ে যাবে কজ। হ্যাঁ, এই অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু এই অঙ্কগুলো যে একটু লম্বা হয়। সো প্রথম লাইনটা থাকলো, উপরের লাইনটা থাকলো sin স্কয়ার 3 থিটা, সরি, sin স্কয়ার 3 থিটা, sin স্কয়ার 4 থিটা, sin স্কয়ার 5 থিটা, sin স্কয়ার 6 থিটা, sin স্কয়ার 7 থিটা, sin স্কয়ার 8 থিটা, এই বন্ধ থাকলো। ওকে, এখানে দেখো sin স্কয়ার π/4, আমরা জানি sin π/4 এর মান হচ্ছে 1/√2 হোল স্কয়ার, 1/√2 হোল স্কয়ার। এখন দেখো sin স্কয়ার π/2 মাইনাস 8 থিটা, π/2 মানে হয়ে যাবে cos স্কয়ার 8 থিটা, π/2 মানে হয়ে যাবে cos স্কয়ার 7 থিটা, cos স্কয়ার 6 থিটা, cos স্কয়ার 5 থিটা, cos স্কয়ার 4 থিটা, এবং লাস্টেরটা হবে cos স্কয়ার 3 থিটা। বুঝতে পারছো? π/2 এর জন্য সবগুলা cos স্কয়ার হয়ে গেল।
শেষ। এখন দেখো সাইন স্কয়ার এবং কজ স্কয়ার এটা কি হবে, এটা ভাই একটা জোড়া হয়ে যাবে, জোড়া হবে এবং সবগুলো জোড়া মিলে যাচ্ছে। এই যে দেখো প্রথমটার সাথে একদম লাস্টেরটা জোড়া মিলতেছে, দ্বিতীয়টার সাথে লাস্ট থেকে দ্বিতীয়টা জোড়া মিলতেছে, এই 3 নাম্বারটার সাথে শেষ থেকে 3 নাম্বার জোড়া মিলতেছে, এইভাবে সবগুলোর সাথে সবগুলো জোড়া মিলবে। তাহলে এই অঙ্কটা এটাই বৈশিষ্ট্য। যখন এটা এমসিকিউতে আসবে তুমি খালি চিন্তা করবা মোট কয়টা পদ আছে, মোট কয়জন আছে, এবং ওই সবগুলোর মধ্যে প্রথমটার সাথে লাস্টেরটা জোড়া মিলবে, প্রথমটার সাথে লাস্টেরটা জোড়া মিলবে, এরকম জোড়া মিলে মিলে কয় জোড়া হবে সেটা তোমাকে বাইক করতে হবে। যেমন এখানে দেখো প্রথমটার সাথে লাস্টেরটা এক জোড়া, এই জোড়াটার মান কত, সাইন স্কয়ার 3 থিটা কজ স্কয়ার 3 থিটা, এই জোড়ার মান কিন্তু 1। তাহলে আমরা যদি এখন লিখে ফেলি, তাহলে এই জোড়ার মান হচ্ছে 1। দ্বিতীয় জোড়া এখান সেকেন্ডটা, লাস্ট থেকে সেকেন্ডটা, প্রথম থেকে 3 নাম্বার শেষ থেকে 3 নাম্বার, এটা একটা জোড়া। প্রথম থেকে 4 নাম্বার শেষ থেকে 4 নাম্বার, প্রথম থেকে 5 নাম্বার শেষ থেকে 5 নাম্বার, 5টা জোড়া। প্রথম থেকে 6 নাম্বার শেষ থেকে 6 নাম্বার, এই যে 6টা জোড়া। মোট কয়টা জোড়া পাইলাম, মোট 6টা জোড়া পাইলাম। প্রতি জোড়ার মান হচ্ছে 1, আর মাঝখানেরটা থাইকা যাবে। মাঝখানেরটা মানে কি 1/√2 হোল স্কয়ার, হাফ, তাহলে মাঝখানে থাকবে হাফ। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি খেয়াল করো তো, ফাইনালি আমাদের ভ্যালু কত, ফাইনালি আমাদের ভ্যালু কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 6টা জোড়া মানে 6, আর এখানে থাকতেছে হাফ, 6 দুগুণে 12 একে 13/2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? সো এই অঙ্কগুলোর নিয়ম মানে লিখিত নিয়মটাও বলে দিলাম, এমসিকিউ নিয়মটা বলে দিলাম। আবার বলি লিখিত নিয়মটা আবার বলি, প্রশ্নে যাই থাকবে তুমি π/2 বানাবা, প্রশ্নে যাই থাকবে তুমি π/2 বানাবা, ঠিক আছে, π/2 বানাবা। না এক লাইনে না আটলে এরকম নিচে নিচে লিখবা খাতার মধ্যে, কোনো সমস্যা নেই। সো প্রশ্নে যাই থাকবে তুমি π/2 বানাবা। π/2 এর জন্য কি লাগতেছে, 18 লাগতেছে, তাহলে 18 থিটা। এরপর কি করবা, ওই শেষের দিক থেকে ভাঙতে ভাঙতে আসবা। শেষের দিকে কি ছিল 15, এটাকে ভাঙছি 18 - 3, 14, 18 - 4, 13, 18 - 5, এভাবে ভাঙছি মাঝখান পর্যন্ত, এই 9 থিটা পর্যন্ত, ঠিক আছে 9 থিটা। তারপরে 18 থিটার জায়গায় π/2 বসায় দিছি, 9 থিটার জায়গায় মাঝখানে সাইন স্কয়ার π/4 বসায় দিছি, 9 থিটার জায়গায় π/4 বসায় দিছি। কিভাবে, এই যে এখান থেকে দেখো 18 থিটা এটাকে 2 দিয়ে ভাগ করলে এই পাশে π/2 কে 2 দিয়ে ভাগ করলে π/4 হয়ে যায়, ঠিক আছে। আর π/2 থাকার জন্য এই শেষের যতগুলো সাইন স্কয়ার ছিল সবগুলা কজ স্কয়ার হয়ে গেছে, আর কজ স্কয়ার হয়ে যাওয়াতে জোড়া মিলছে। তার মানে এই অঙ্কগুলো জোড়া মিলবে কিভাবে, এই জোড়াটা মিলবে হচ্ছে প্রথমটার সাথে লাস্টেরটা, দ্বিতীয়টার সাথে শেষ থেকে দ্বিতীয়টা, 3 নাম্বার সাথে লাস্ট থেকে 3 নাম্বার, 4 এর সাথে লাস্ট থেকে 4, 5 এর সাথে লাস্ট থেকে 5, 6 এর সাথে লাস্ট থেকে 6। এভাবে যদি আমরা দেখি যে মাঝখানে একজন বাকি আছে তাহলে সে বাকি থেকে যাবে। এই হচ্ছে আমাদের এমসিকিউর জন্য সিস্টেম। তার মানে আমরা যখন পরে অঙ্কটা দেখবো, যেমন এটা যদি আমরা দেখি, আচ্ছা এটা আবার যোগ আকারে আছে, তাহলে এটা কিন্তু আবার গুণ আকারে আছে, তাহলে এখানেও কিন্তু জোড়া মিলবে, ঠিক আছে, গুণের অঙ্ক আছে এখানেও জোড়া মিলবে, এখানেও সেম সেম ভাবে জোড়া মিলবে, ঠিক আছে। মানে বুঝছো তো নাকি, 6টা জোড়া হয়েছে, প্রতি জোড়ার মান কত 1, তাহলে এখানে থাকলো 6, আর মাঝখানটা থেকে গেছে, মাঝখানটা কত, মাঝখানটা হচ্ছে আসলে এই যে সাইন স্কয়ার 45 মানে π/4, 1/√2 হোল স্কয়ার মানে হাফ, এটা হচ্ছে অ্যান্সার। ওকে আসো, এটা হচ্ছে গুণের অঙ্ক, সেম সেম কিন্তু এটা গুণের অঙ্ক। আসো সেম ভাবে আমরা করে ফেলি, আমাদের যেটা দেওয়া আছে আসো আসো, অলসতা করো না, অলসতা করো না, আর অল্প টাইম লাগবে, 5-10 মিনিট লাগবে, ঠিক আছে। আর বেশি সময় পড়তে হবে তো বাবা, অল্প অল্প পড়ে তো লাভ হবে না। ওকে π/20, সরি π/20 আছে এখানে, ঠিক আছে, আছে 20। তাহলে আমরা জানি π/2 বানাইতে হবে, 2 বানাইতে হলে 10 দিয়ে গুণ দিতে হবে, 10 থিটা, তাহলে 10 থিটা হলো π/2, 10 থিটা হলো π/2। ওকে, তারপরে আমাদের এখন লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে ভাইয়া, জলদি জলদি করো, cot থিটা, cot 3 থিটা, এখন এটা গুণ আকারে আছে এজন্য করায় দিচ্ছি, cot 5 থিটা, cot 7 থিটা, তারপরে কত হবে cot 9 থিটা, তারপর কত হবে cot 9 থিটা গেল, তারপর cot 11, সব বিজয়গুলা বসতেছে,
কট 11 থিটা, তারপর হচ্ছে কি কট 13 থিটা, তারপর হচ্ছে কট 15 থিটা, তারপর হচ্ছে কট 17 থিটা, কট লাস্টেরটা হচ্ছে 19 থিটা। হ্যাঁ, যখন তোমার রিটেনে আসবে পুরোটা লিখে করাটা ভালো, ঠিক আছে, পুরোটা লিখে করাটা ভালো। ওকে, আমরা জানি প্রথম লাইনের গুলো আমরা চেঞ্জ করব না, প্রথম লাইনের গুলো চেঞ্জ করব না। 3 থিটা, কট 5 থিটা, কট 7 থিটা, কট 9 থিটা, এগুলো আমরা চেঞ্জ করব না। এই 11 কে আমরা 10 দিয়ে ভাঙবো। এই যে পাই বাই 2 বানানোর পর যেটা পাবা তুমি এইটা দিয়ে ভাঙবা, যেটা পাবা সেটা দিয়ে ভাঙবা। আগেরবার কত পাইছিলাম? 18, 18 দিয়ে ভাঙছি, এবার পাইছি 10, তাহলে 10 দিয়ে ভাঙবো। তাহলে 11 কে লিখবো হচ্ছে 10 থিটা প্লাস থিটা, 13 কে লিখবো হচ্ছে 10 থিটা প্লাস 3 থিটা, 15 কে লিখবো হচ্ছে 10 থিটা প্লাস 5 থিটা, 17 কে লিখবো হচ্ছে 10 থিটা প্লাস 7 থিটা, আর 19 কে লিখবো হচ্ছে 10 থিটা প্লাস 9 থিটা। এখন 10 থিটার জায়গায় কি বসবে? পাই বাই 2, তাহলে সেইটা লিখে ফেলো। তাহলে উপরের লাইনটা ঠিক থাকলো, কট 3 থিটা, কট 5 থিটা, কট 7 থিটা, কট 9 থিটা, আর 10 থিটা প্লাস থিটা এখানে বসে যাবে হচ্ছে কট পাই বাই 2 প্লাস থিটা, 10 এর জায়গায় পাই বাই 2, কট পাই বাই 2 প্লাস 3 থিটা, কট পাই বাই 2 প্লাস 5 থিটা, কট পাই বাই 2 প্লাস 7 থিটা, কট পাই বাই 2 প্লাস 9 থিটা। ওকে, এখন বলো আমরা যদি এই পাই বাই 2 এটাকে আমরা যদি এখন হিসাব করি তাহলে কত আসবে? পাই বাই 2, এই পাই বাই 2 এর জন্য আমরা কটকে কি লিখে ফেলতে পারবো বলো তো? পাই বাই 2 এর জন্য আমরা কটকে কি লিখে ফেলতে পারবো? আমার জন্য তো সুবিধা, আমি বুঝতেছি কেন। ওকে, পাই বাই 2 এর জন্য আমরা কটকে কি লিখে ফেলতে পারবো? 10 লিখে ফেলতে পারবো, কটকে লিখে ফেলতে পারবো 10। তাহলে এই যে উপরের লাইনটা থাকলো, আমার তো সুবিধা, উপরের লাইনটা থাকলো, ঠিক আছে। আরিবুল আর একটু মনোযোগ দাও, এই যে আমার শেষ পর্যায়ে পাই বাই 2 থাকলে কট হয়ে যাবে tan থিটা, কিন্তু এখানে তো কোনো পাওয়ার নাই, পাওয়ার না থাকলে তোমাকে কোয়াড্রেন্ট হিসাব করতে হবে, পাওয়ার স্কয়ার হইলে কোয়াড্রেন্ট হিসাব করতে হইতো না, কিন্তু এখানে যেহেতু পাওয়ার নাই কোয়াড্রেন্ট হিসাব করতে হবে। দেখো পাই বাই 2 প্লাস থিটা, আমরা জানি পাই বাই 2টা কোথায়, পাই বাই 2টা কোথায় বাবা? পাই বাই 2টা হচ্ছে ভাই এখানে, তাহলে পাই বাই 2 পর্যন্ত গেলাম, তারপরে প্লাস থিটা তার মানে যোগ হচ্ছে, যোগ হওয়া মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে tan কিন্তু নেগেটিভ, তার মানে পাই বাই 2 এর জন্য cot tan হয়ে গেল, থিটা বসে গেল, সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। আবারও এখানে দেখো পাই বাই 2 এর জন্য cot tan হয়ে গেল, 3 থিটা বসে গেল, এইটাও সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, কারণ পাই বাই 2 এর সাথে কিছু যোগ করলে সেকেন্ড কোয়াড্রেন্ট। এখানেও দেখো পাই বাই 2 এর জন্য cot হয়ে গেল tan, 5 থিটা বসে গেল, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। পাই বাই 2 এর জন্য cot হয়ে গেল tan, 7 থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। পাই বাই 2 এর জন্য cot হয়ে গেল tan, সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, ঠিক আছে, আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন খুবই ইজি, বলো তো কয়টা মাইনাস আসছে বাবা? কয়টা মাইনাস আসছে? 5টা মাইনাস আসছে, তাহলে 5টা মাইনাস মানে মাইনাস থেকে যাবে। এখন দেখো cot এবং tan কাটাকাটি যায়, cot এবং tan কাটাকাটি যায়, এই যে cot থিটা এটার সাথে tan থিটা গুণ দিলে কাটাকাটি যায় কেন? কারণ cot থিটাকে আমরা লিখতে পারবো 1/tan থিটা, তখন দেখো tan থিটা কাটা যাবে, কাটা গিয়ে এটা ভ্যালু হবে 1, মানে cot এর সাথে tan গুণ দিলে 1 হয়, cot এর সাথে tan গুণ দিলে এই যে কাটাকাটি গিয়ে 1 হয়, cot এর সাথে tan গুণ দিলে 1 হয়। তাহলে এই যে cot থিটা এটার সাথে যখন আমি tan থিটা গুণ দিব 1 হবে, cot 3 থিটার সাথে tan 3 থিটা গুণ দিলে 1 হবে, cot 5 থিটার সাথে tan 5 থিটা গুণ দিলে 1 হবে, 7 থিটার সাথে 7 থিটা গুণ দিলে 1 হবে, 9 থিটার সাথে tan 9 থিটা গুণ দিলে 1 হবে, ঠিক আছে। তাহলে কয়টা 1 পাচ্ছি? কয়টা 1 পাচ্ছি দেখো তো, এই cot থিটা tan থিটার জন্য একটা 1, cot 3 থিটা tan 3 থিটার জন্য একটা 1,
cot 5 থিটা tan 5 থিটার জন্য একটা 1, সব কিন্তু গুণ আকারে আছে। 7 থিটা একটা 1, 9 থিটা একটা 1, আর 5টা মাইনাস মিলে একটা মাইনাস। তার মানে দেখো 5টা 1 গুণ দিলে কিন্তু শেষ পর্যন্ত 1ই থাকে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে -1। ঠিক আছে বাবা? ওকে, কিভাবে বুঝবো ভাঙতে হবে সেটা তো আমি বলে দিলাম, যে এই ধরনের অদ্ভুত কোণ যখন দিবে, এই যে π/20, π/36, π/45, যেটা তোমার ট্রেডিশনাল কোনো কোণ না, তখন এটাকে π/2 বানায় নিবা। π/2 বানায় নিয়ে ওই π/2 অনুযায়ী ভাঙবা। π/2 বানানোর পর যেটা পাবা সেটা দিয়ে ভাঙবা। যেমন এখানে আমরা tan থিটা পাইছি, তাহলে tan থিটা দিয়ে ভেঙে দিছি। আগেরটাতে 18 থিটা পাইছিলাম, তাহলে 18 থিটা দিয়ে ভেঙে দিছি। বুঝতে পারছো? একটা যোগের জন্য দেখাইলাম, একটা গুণের জন্য দেখাইলাম, এগুলো সবসময় এরকম জোড়া মিলে যায়। এই জোড়াটা মিলে গেছে, দেখো cot থিটা tan থিটা, এই যে জোড়া মিলে গেছে। আর এরকম জোড়ায় জোড়ায় গুণ দিলে 1 হয়। ঠিক আছে? আর আগেরটা কিন্তু যোগ ছিল, জোড়ায় জোড়ায় যোগ করলে 1 হয়। ঠিক আছে? ওকে, লাস্ট এইটা দেখো, এটাও ইজি, একদম ইজি। আমরা যদি এখানেও দেখো n এর মান, এই যে দেখো লাস্টে n আছে, আমরা এটা পড়ছি যে যখন n থাকবে তখন একবার জোড় সংখ্যা নিয়ে হিসাব করতে হবে, আর একবার বিজোড় সংখ্যা নিয়ে হিসাব করতে হবে। তুমি দেখো এখানে তুমি যদি সাইন থিটাকে সাইন থিটা রেখে দাও, পাই মানে কি? পাই মানে হচ্ছে সাইন সাইন থাকবে, থিটা থিটা থাকবে, কিন্তু এটা থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট মানে নেগেটিভ। পাই প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট। 2 পাই সাইন সাইন থাকবে, থিটা থিটা থাকবে, কিন্তু এটা আবার ফার্স্ট কোয়াড্রেন্ট। বুঝতে পারছো? 0 π/2 এই হচ্ছে পাই, 3 π/2 এই হচ্ছে 2 পাই। বুঝতে পারছি? সো আমার যখন বলতেছে হচ্ছে পাই প্লাস থিটা, তার মানে এই পর্যন্ত আইসা থিটা, এই যে দেখো থার্ড কোয়াড্রেন্ট। আমার যখন বলতেছে 2 পাই প্লাস থিটা, 2 পাই মানে হচ্ছে এই পুরাটা আইসা তারপর যোগ, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। তার মানে হয় থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে অথবা ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে। যখন থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে তখন নেগেটিভ, যখন ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে তখন পজিটিভ। এবং আমরা যদি প্যাটার্ন খেয়াল করি, প্যাটার্ন খেয়াল করলে দেখব যে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। প্রথমটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা পজিটিভ, তারপরটা কি হবে? নেগেটিভ, তারপরটা কি হবে? পজিটিভ, তারপরটা কি হবে? নেগেটিভ। এইভাবে চলতে থাকবে, এইভাবে জিনিসটা চলতে থাকবে। একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে? এইভাবে জিনিসটা চলতে থাকবে। এখন তুমি চিন্তা করো, আমি যদি n জোড় সংখ্যা নিই, আমার যদি n হয় জোড় সংখ্যা, তখন বলো তো এই পুরো জিনিসটার যোগফল কত হবে? n জোড় সংখ্যা মানে পদ নিব জোড় সংখ্যক, মানে দুইটা। ধরো আমি যদি দুইটা নিই, দুইটা নিলে দেখো কাটাকাটি গিয়ে কত আসবে? কাটাকাটি গিয়ে আমার যোগফল কত হবে? 0। এই যে ইলিক সবার আগে বলছে, আয়শা বলছে, বাহ, মেঘলা বলছে, সুন্দর, 0 হবে। জোড় সংখ্যা নিলে 0। দেখো তুমি দুইটা নিলেও 0, কাটাকাটি গিয়ে 0। তুমি যদি 2 এর জায়গায় 4টা নাও, এই দেখো 4টা নিলেও দেখো কাটাকাটি গিয়ে 0। ঠিক আছে? এখন যদি আমার n বিজোড় হয়, n যদি বিজোড় হয়, তাহলে বলো তো যোগফল কত হবে? বিজোড় নিলাম, বিজোড় মানে কি? 3টা। ধরো তুমি এখন 3টা নিছো, এখান থেকে এই পর্যন্ত 3টা নিছো, 3টা এই পর্যন্ত, এই পর্যন্ত নিলে দেখো 2টা কাটা যাবে, একটা থেকে যাবে। 3টা নিলে 2টা কাটা যাবে, একটা থেকে যাবে, মানে সাইন থিটা। আমি যদি 3 এর জায়গায় 5টা নিই, 5টা নিলে দেখো 4টা কাটা যাবে, একটা থেকে যাবে, সাইন থিটা। তার মানে বিজোড় সংখ্যক নিলে একটা সাইন থিটা থাইকা যায়। তাহলে এই হলো অ্যান্সার, হয় জোড় সংখ্যা হইলে 0, বিজোড় হইলে সাইন থিটা। ঠিক আছে? এই দুইটাই অ্যান্সার। ঠিক আছে? তাহলে n এর মান জোড় হইলে 0, বিজোড় হইলে সাইন থিটা। বুঝতে পারছো? বিজোড় হইলে সাইন থিটা, না নেগেটিভ সাইন থিটা, না পজিটিভ সাইন থিটা। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, সো এই টাইপটা আমি দেখাই দিলাম। এটা হচ্ছে এই যে রিপিটেটিভ টাইপ, একই জিনিস বারবার রিপিট হয়। ঠিক আছে? এই যে একবার প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস মাইনাস এভাবে যেতে থাকবে। কারণ তুমি যদি জোড় সংখ্যক নাও, কাটাকাটি গিয়ে 0 হয়ে যাবে। বিজোড় সংখ্যক নিলে একজন থাইকা যাবে, মানে সাইন থিটা থাইকা যাবে। ঠিক আছে?
এভাবে সাইনের জায়গায় ট্যান দিতে পারে, কট দিতে পারে, সেক দিতে পারে, যে কোনটা দিতে পারে। তোমাকে ওইভাবে হিসাব করে বাইক করতে হবে, ঠিক আছে? ওকে, সো 7.1 আমরা শেষ করলাম। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা একটা স্ক্রিনশট নাও এবং মনে রাখো তোমরা কিন্তু আজকে প্রমিস করছো আমাকে। কি প্রমিস করছো? হ্যাঁ, ভুলে গেছো নাকি? হ্যাঁ, আসানুল্লাহ বই পড়লেও হবে, কোনো সমস্যা নেই। বিজোড়টা বুঝো না, বিজোড় দেখো, বিজোড় তো ইজি। বিজোড় মানে কি, তুমি তিনটা নাও না, তিনটা নাও, তিনটা নিয়ে দেখো রেজাল্ট কি আসে। প্রথম দুইটা কাটা যাবে, সাইন থিটা থাইকা যায়। তুমি যদি 5টা নাও, দেখো প্রথম 4টা কাইটা যাবে, সাইন থিটা থাইকা যায়। তাহলে বিজোড় সংখ্যক নিলে একটা সাইন থিটা থাইকা যায়। বুঝতে পারছি? ওকে, সো তোমরা কিন্তু আমাকে প্রমিস করছো যখনই আমরা এমসিকিউ করব, আমরা সময় ধরে এমসিকিউ করব। আমাদের 7.1 আজকে শেষ হয়েছে, নেক্সট দিন আমরা 7.2 শুরু করব। তার আগে তোমরা অবশ্যই আমাদের শিখো অ্যাপে গিয়ে সময় ধরে এমসিকিউ পরীক্ষা দিবা। আর এই সময় ধরে যে তুমি এমসিকিউ পরীক্ষা দিবা, তার জন্য আমরা কিন্তু একটা সিস্টেম বানায় রাখছি, সেটা হচ্ছে প্র্যাকটিস কুইজ। এই প্র্যাকটিস কুইজে চলে যাবা, 7.1 যখন পড়া হয়ে যাবে প্র্যাকটিস কুইজে চলে যাবা, বা চ্যাপ্টার 6 যেটা আগে পড়াইছি, চ্যাপ্টার 6 যখন পড়া হয়ে যাবে প্র্যাকটিস কুইজে চলে যাবা, ম্যাথ সিলেক্ট করবা, চ্যাপ্টার 6 সিলেক্ট করবা, তারপরে এক্সাম দিবা। ওই এক্সামে অটোমেটিক সময় চলে আসবে, ওই সময় ধরে পরীক্ষা দিবা, দেখবা কত পাইছো, ঠিক আছে? সো চ্যাপ্টার 6 এর উপর কুইজ দিয়ে সবাই শিখবো জিতবো গ্রুপে শেয়ার করবা যে কত পাইছো, ঠিক আছে? ক্যাপশনে খালি একটা জিনিস লিখবা যে এইচএসসি #HSC27, ঠিক আছে? চ্যাপ্টার 6 এটা লিখবা। সবাই চ্যাপ্টার 6 এর উপর এক্সাম দিবা, এক্সাম দিয়ে আমাকে দেখাবা যে কত পাইছো, ঠিক আছে? ক্যাপশনে খালি কি লিখবা? ক্যাপশনে কি লিখবা বলো? ক্যাপশনে লিখবা #HSC27 ত্রিকোণমিতি। তাহলে আমি খুঁজে পাবো, বুঝছো না? নইলে তো এত মাঝখানে খুঁজে পাই না। ত্রিকোণমিতি বানানটা আবার ঠিক মতো লিখো, হ্যাঁ? আর #চ্যাপ্টার 6, তাহলে ত্রিকোণমিতি চ্যাপ্টার 6, এটার উপর তোমরা সবাই এক্সাম দিবা। এক্সাম দিয়ে শিখবো জিতবোতে শেয়ার করবা যে তুমি কত পাইছো, ঠিক আছে? হ্যাঁ, অনার কার্ড তুমি কেন পাবো? বাচ্চাদের দিচ্ছে, তুমি কেন পাবা? ওকে, সৈকত বলছে প্রমিস ভুলে গেছে। সৈকত এদিকে এত পিঠে উপর তাল ফালাই, তো পিঠে উপর তাল ফালাইলে তো সব প্রমিস মনে আসবে। বুঝতে পারছি? ঘড়ি ধরে পরীক্ষা দিব এবং এই ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার সিস্টেম আমাদের অ্যাপে অলরেডি আছে। সো আমাদের শিখো অ্যাপে চলে যাবা, ম্যাথ সিলেক্ট করবা, চ্যাপ্টার 6 ম্যাথ ফার্স্ট পেপার সিলেক্ট করবা, চ্যাপ্টার 6 সিলেক্ট করবা, এক্সাম দিবা, কত পাইছো সেটা শিখবো জিতবো গ্রুপে পোস্ট দিবা। পোস্ট দেওয়ার সময় এই ক্যাপশন গুলো দিবা, ঠিক আছে? তোমরা যারা রেকর্ডিং দেখতেছো তোমাদেরও সেম SW, ঠিক আছে? সবাই অবশ্যই পরীক্ষা দিয়ে আমাদেরকে জানাবা যে কত পাইছো, ঠিক আছে? ওকে, নেক্সট দিন আমরা চ্যাপ্টার 7.2 করব। আজকে 7.1 শেষ, তোমরা এটা নোট করে ফেলো, যেটা শেষ হবে সেটা নোট করে ফেলবা সাথে সাথে। মনে রাখবা ইউ হ্যাভ টু বি অড টু বি নাম্বার 1, কারণ নাম্বার 1 কিন্তু একটা অড সংখ্যা। অড মানে হচ্ছে বিজোড়, অড মানে হচ্ছে ব্যতিক্রম। তোমাকে ব্যতিক্রম হইতে হবে। সবাই যেখানে 1.5 ঘন্টা পড়ে, তুমি 1.5 ঘন্টা পড়লে হবে না, তোমাকে 2 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে? সবাই যেখানে খালি স্ক্রিন দেখে পড়তেছে, তুমি স্ক্রিন দেখার সাথে তুমি লেখো, তুমি ব্যতিক্রম হও। তুমি যদি ব্যতিক্রম হও তাহলে তুমি নাম্বার 1 হবা। বুঝতে পারছো? সো তোমরা যারা নাম্বার 1 হইতে চাও, বুয়েটে ফার্স্ট হইতে চাও, মেডিকেলে ফার্স্ট হইতে চাও, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হইতে চাও, মনে রাখবা তোমাকে ব্যতিক্রম হইতে হবে। সবাই যে কাজ করতেছে না, তোমাকে সেই কাজ করতে হবে। সবাই খালি অঙ্ক করতেছে, কেউ নোট করতেছে না, তুমি নোট করো, সুন্দর করে নোট করো, যেটা তোমার রিভিশনে কাজে দিবে। বুঝতে পারছো? ওকে, সো আজকে আমরা 7.1 শেষ করছি, নেক্সট দিন আমরা 7.2 শুরু করব। মনে রাখতে হবে আজকে পর্যন্ত আমরা 9-10 এর জিনিস দেখছি। আগামীকাল থেকে মানে নেক্সট ক্লাস থেকে আমাদের অরিজিনাল ইন্টারের জিনিসপত্র শুরু হবে, ঠিক আছে? সো সবাই প্রিপারেশন নিয়ে আসবা, আরো লম্বা লম্বা ক্লাস করতে হবে, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস এক্সাম দাও, এক্সাম দিয়ে শিখবো জিতবো গ্রুপে জমা দাও। ক্যাপশনে লিখবা #HSC27, #ত্রিকোণমিতি, #চ্যাপ্টার 6 অথবা চ্যাপ্টার 7, তুমি যেটা উপর এক্সাম দাও, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।